এইচএসসি 26 হিউম্যানিটিজ সুপার সাজেশন পর্বে সকলকে স্বাগতম। আজকে আমরা জিওগ্রাফি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র উভয় পত্রেরই সাজেশন একই ক্লাসে আমরা আজকে শেষ করব আর কি। হ্যাঁ, আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ আব্দুর রহমান, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগ। তো আজকে আমরা মূলত হচ্ছে জিওগ্রাফির সাজেশন দিব, কোনো ক্লাস না আজকে, তাই না? হ্যাঁ, তো আমি আজকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করব। একটা ক্যাটাগরি হচ্ছে যারা অনেক পারে তাদের জন্য একটা ক্যাটাগরি, যে তারা কিভাবে আরো ভালো করতে পারে। আরেকটা ক্যাটাগরির কথা যদি আমি বলি তাহলে আরেকটা ক্যাটাগরির কথা বলবো, যারা আমার মতো একটু কম পারি তাদের জন্য কিভাবে ভালো করতে পারি সেই ট্রিক্সগুলো আজকে আমরা শেয়ার করব। হ্যাঁ, সেই সাজেশনগুলো আমি দিব কিভাবে আমরা হচ্ছে অল্প সময়ে সেগুলো কভার করব। আচ্ছা, তাহলে আমরা শুরু করি না? হ্যাঁ, শুরু করার ক্ষেত্রে একটা কথা আমি বলে দেই, সেটা হচ্ছে জিওগ্রাফি নিয়ে আমি যখনই কথা বলি, দেখো জিওগ্রাফির প্যাটার্নটা আমরা জানি যে এখানে 8টা কোশ্চেন আসবে, বাংলায় লিখি 8টা কোশ্চেন আসবে, তোমাকে উত্তর করতে হবে 5টা, তাই তো? 8টা থেকে 5টা উত্তর করতে হবে। দেখো অলরেডি তোমার দেখো টোটাল 100 মার্ক কিন্তু বন্টিত হয়ে গেছে কিভাবে। 25 মার্ক তোমার ব্যবহারিকে আসে, 25 এমসিকিউ, আর হচ্ছে এই হচ্ছে 50, এই 5 দুগুণে 5 10 50। এখন জিওগ্রাফি হচ্ছে এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টে তুমি হচ্ছে সবচেয়ে বেশি মার্ক পাবা, তুমি লিখে রাখতে পারো। আচ্ছা, এটা নিয়ে আমার কথা শেষ। দ্বিতীয় কথা আমার হচ্ছে মূল আলোচনার বা ফোকাসড পয়েন্ট হচ্ছে এই হচ্ছে আজকের এই 5টা সৃজনশীল কিভাবে আমি কমন ফেলাবো এবং এটা কিভাবে আমি লিখবো বা কিভাবে পড়বো সহজে গুছিয়ে, এবং কি কি জিনিস এখানে যদি আমি হচ্ছে এখানে যুক্ত করি তাহলে আমার লেখাটা অনেকটা স্ট্যান্ডার্ড হবে। এই বিষয়গুলো নিয়ে মূলত আমি আলোচনা করব। ওভারঅল সাজেশন প্লাস পাশাপাশি টিপস অ্যান্ড আমরা ট্রিক্সগুলো দিব, ঠিক আছে? টিপস এবং ট্রিক্সগুলো দিব। ওকে, তাহলে এখন যদি আমি একটু কথা বলি যে টোটাল আমাদের হচ্ছে অধ্যায় আছে 9টা, কারণ ব্যবহারিক অধ্যায় থেকে আসে না, তাই তো? এই 9টা অধ্যায়ের প্রত্যেকটা তুমি তাহলে ধরতে পারো যে প্রত্যেকটা অধ্যায় থেকে একটা একটা করে আসলে একটা অধ্যায় বাদ যাবে, যে অধ্যায় থেকে একটা আসবে না। তাহলে তুমি একটা কাজ করতে পারো, যদি দুর্বল স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তুমি 6টা অধ্যায়কে টার্গেট করলে তোমার হয়ে যাচ্ছে। ওকে, এটা একটা বিষয়। আচ্ছা, চলো এবার আমরা শুরু করব সবল স্টুডেন্টদের যে হচ্ছে প্রত্যাশা সেখান থেকেই। আচ্ছা, আমরা প্রথম অধ্যায়টা যদি একটু দেখতে চাই, প্রথম অধ্যায় থেকে প্রশ্ন থাকবে মাস্ট। হ্যাঁ, প্রথম অধ্যায় থেকে প্রশ্ন মাস্ট থাকবে এবং একটা প্রশ্নই হয় প্রথম অধ্যায় থেকে, সেটা হয় হচ্ছে গ নম্বর। আমরা হচ্ছে মূলত গ এবং ঘ নিয়ে কথা বলবো। তাহলে তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া ক এবং খ নিয়ে আমরা কি করব? ক এবং খ মূলত হচ্ছে তুমি যখন তুমি ক এবং খর জন্য কি করবা, তুমি হচ্ছে বোর্ড, তোমার যে বইটা আছে সে বইয়ের পেছনে দেখবা যে ক এবং খর যে প্রশ্নগুলো দেয়া আছে, বেশিরভাগ ক্ষেত্রে বোর্ড পরীক্ষা থেকে যেগুলা অলরেডি আসছে সেগুলা থেকে মোটামুটি কভার হবে। সুতরাং ক এবং খ নিয়ে প্যানিক হওয়ার দরকার নেই। আচ্ছা, গ এবং ঘ নিয়ে আমাদের হচ্ছে মূল মাথা ব্যথা, কারণ এখানে আমাদের 7 মার্ক। গ এবং ঘ নিয়ে মূল মাথা ব্যথা। আচ্ছা, এইটা নিয়ে আমি যদি প্রথম অধ্যায়ের কথা বলি তাহলে আমি বলবো যে প্রাকৃতিক ভূগোলের মূলত প্রথম অধ্যায়, যেহেতু প্রথম পত্র যেহেতু প্রাকৃতিক ভূগোল নিয়ে, দ্বিতীয় পত্র হচ্ছে কি মানব, আমরা দেখেছি কিন্তু প্রথম পত্র কিন্তু প্রাকৃতিক এবং দ্বিতীয় পত্র হচ্ছে কি মানব ভূগোল নিয়ে, তাই তো? আমরা জানি এটা। আচ্ছা, এখন আমরা যেটা করব, প্রাকৃতিক ভূগোলের দেখো পরিসর বলো, যেটা বলো বা বিষয়বস্তু যেটা বলো বা উপাদানের কথা যাই বলো না কেন, প্রাকৃতিক ভূগোল সম্পর্কিত যখন এই কথাগুলো বলবা তখন এগুলার উত্তর সব একই ধারায় তোমাকে উত্তর করতে হয়। তোমাকে অশ্বমণ্ডল সম্পর্কে, অর্থাৎ প্রধানত 4টা বিষয় সম্পর্কে তোমাকে আলোচনা করতে হয়। অশ্বমণ্ডল, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল, অর্থাৎ তোমাকে একেবারে 4টা যে বেসিক বিষয় ভূত্বক এগুলা নিয়ে কিন্তু আলোচনা করতে হয়, তাই তো? তাহলে প্রাকৃতিক এই প্রশ্নের গ নম্বর এই প্রশ্নের সবগুলোর উত্তর কিন্তু সেম। সুতরাং তুমি যদি এখানে একটা সৃজনশীল নিজে কভার করে যেতে পারো, একটা সৃজনশীল, তাহলে কিন্তু তোমার হয়ে যাচ্ছে। আর ঘ নম্বরে প্রাকৃতিক ভূগোলের গুরুত্বটা কি অধ্যয়ন করার, সেই ক্ষেত্রে তুমি এটা একটু দেখে রাখবা। এখন একটা বিষয় হচ্ছে কি, আমি এখানে তোমাদেরকে ট্রিক্স দিব, বলেছি যে টিপস দিব কি কি করলে তোমার এখানে মার্ক বাড়বে। যখন তুমি লিখতে যাবা, লেখায় ঢালাও লেখা লিখবা না, পাশাপাশি কি করবা, অনেক সময় তুমি হচ্ছে মনে করো এই 4টা উপাদান তুমি এভাবে দেখাতে চাচ্ছ, তাহলে তুমি লেখো প্রাকৃতিক ভূগোলের 4টা উপাদান, ওই 4টা উপাদান দিয়ে লিখে তখন ওই 4টা উপাদান লিখো। বা তুমি হচ্ছে বিষয়বস্তু যখন লিখলা, বিষয়বস্তুতে কি 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 পয়েন্ট আছে, কি পয়েন্ট আছে সেগুলো দিলা। তুমি এইভাবে দিতে পারো, এভাবে লিখে যে অথবা অনেক ভাবে কিন্তু তুমি দিতে পারো। ওকে, সরি, তুমি অনেক ভাবে দিতে পারো এটা। হ্যাঁ, তা আমি এই একটা পদ্ধতি তোমাকে দেখালাম, তুমি আরো অনেকগুলো পদ্ধতি অবলম্বন করতে পারো। তুমি একটা গোল চিত্র আঁকতে পারো, গোল চিত্র এঁকে এখানে লিখতে পারো যে প্রাকৃতিক ভূগোল, লিখে এখানে লিখতে পারো যে প্রাকৃতিক ভূগোলের 5-6টা আসপেক্ট, এখানে 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 লিখতে পারো। আচ্ছা,
তাহলে দেখো এভাবে যদি তুমি একটা চিত্র সংযোজন করে দাও তাহলে কিন্তু প্রথম অধ্যায় থেকে তুমি যদি উত্তর করো সেখানে কিন্তু তুমি পূর্ণাঙ্গ মার্ক পাবা। অর্থাৎ ভূগোল এমন একটা জায়গা যেখান থেকে সবচেয়ে বেশি মার্ক পাওয়া যায়। তাহলে আমি প্রথম অধ্যায় নিয়ে কথা বলবো না। সবলরা তো এই অধ্যায় অবশ্যই গুরুত্ব দিবা। তবে আমি দুর্বল যারা আমার মতো আর কি তাদেরকে বলবো যে এই অধ্যায় থেকে তোমরা একটা প্রশ্ন যেহেতু একটা পড়লে যেহেতু একটা কমন, সুতরাং এটাকে কিন্তু গুরুত্ব বেশি দিবা। ওকে, নেক্সট। আচ্ছা, দ্বিতীয় অধ্যায় থেকে আমরা কি পাবো? দ্বিতীয় অধ্যায়ের কথা চিন্তা করলে আমরা এখানে মোটা দাগে এখানে কিন্তু আমরা পাবো পৃথিবীর অভ্যন্তরীণ গঠন ও স্তর বিন্যাস। এটা খুবই ইউনিক একটা জায়গা। এই জায়গা থেকে একটা প্রশ্ন খুবই অনেকবারই আমরা আসতে দেখবো। আচ্ছা, এইখানে মূলত কি আসে? এখানে মূলত এই যে পৃথিবীটা আছে, পৃথিবীর নিচে এই যে অশ্বমণ্ডল থেকে, এই অশ্বমণ্ডল থেকে এটা একটা ভাগ, 100 কিলোমিটারের একটা ভাগ। এই অশ্বমণ্ডলের একেবারে উপরে অংশটাকে আমরা ভূত্বক বলি। তারপর আছে কি গুরুমণ্ডল আছে, তারপর হচ্ছে কি কেন্দ্রমণ্ডল আছে। এই যে মণ্ডল, এই যে চারটা ভাগ, এই চারটা ভাগে প্রত্যেকটা ভাগে কি কি আছে? এখন বইয়ে অনেক তথ্য আছে। এত তথ্য কি তোমার পড়া লাগবে? আমরা কিন্তু ক্লাসে এগুলো তোমাকে দেখাই দিছি যে এত তথ্য আসলে আলটিমেটলি পড়া লাগে না। এই কেন্দ্রমণ্ডল সম্পর্কে যদি তুমি 3 থেকে 4টা পয়েন্ট জানো, এটা থেকে যদি তুমি 3 থেকে 4টা পয়েন্ট জানো প্রত্যেকটা মণ্ডল সম্পর্কে, এই যে তাহলে কিন্তু তুমি পুরোটা ওভারঅল লিখতে পারবা। এবং তুমি অবশ্যই মাথায় রাখবা এরকম একটা চিত্র তুমি দেওয়ার চেষ্টা করবা। এই চিত্রটার জন্য দেখো, এই চিত্রটা দিলে কি হবে, তোমার পেজ কতটুকু, তোমার পেজটা কিন্তু ভরে যাবে। একটা বিষয়, ভূগোল সবসময় যারা ভালো করেছে, যারা ভূগোলে মনে করো, ভূগোলে এমন একটা সাবজেক্ট ম্যাথের মতো নাম্বার পাওয়া যায়, তাদের দেখবা যে গ নম্বর শুরু করছে, তারা লিখছে, গ নম্বরে প্রথম উত্তরটা লিখছে, তারপর হচ্ছে কি করছে, তারপর এটা সম্পর্কে একটু বিস্তারিত লিখছে। আচ্ছা, তারপর কি করছে, একটা চিত্র দিছে। এই যে দেখো, এই যে চিত্রটা দেওয়ার ফলে তার যে খাতার লেখার যে মান, সেই মানটা কিন্তু খুবই হাই কোয়ালিটিতে চলে গেছে এবং সে কিন্তু মার্ক বেশি পাবে। তুমি ভূগোলে যেভাবেই পারো একটা চিত্র সংযোজন করো। এই চিত্রটা আঁকা তোমার পক্ষে কোনো ঘটনাই না, যদি একবার একটু প্র্যাকটিস করো। ওকে, তাহলে আমি পৃথিবীর অভ্যন্তরীণ গঠন এবং স্তরবিন্যাস নিয়ে আলোচনা করলাম। আচ্ছা, তারপর যদি আমরা একটু দেখি যে পর্বতের বৈশিষ্ট্য প্রকারভেদ, আমরা 5 প্রকারের পর্বত পাবো, সেখান থেকে ভঙ্গিল পর্বতটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই 5 প্রকারের পর্বত থেকে তোমাকে যে কোনো একটা প্রকারের পর্বত লিখতে বলে, সেই ক্ষেত্রে কিন্তু 5 প্রকারের পর্বতের থেকে যে কোনো একটা আসতে পারে, অনেকগুলো মিলে আসতে পারে। পর্বত যদি পড়া থাকে তাহলে কিন্তু আরেকটা প্রশ্ন তোমার জন্য খুবই ইজিতে কভার হয়ে যায়। আচ্ছা, সর্বশেষ যেটা বলবো আমি তোমাকে, যে বাংলাদেশের ভূপ্রকৃতি, অর্থাৎ বাংলাদেশের এই ক্ষেত্রে তোমাকে ভূগোল পড়তে আসছো কিন্তু মানচিত্র পারো না, তাহলে হবে না। মানচিত্র শিখতে হবে। মানচিত্র শেখাটা তোমার জন্য কোনো ঘটনাই না। মানচিত্র শেখাটা তোমার জন্য কোনো ঘটনাই না। সমস্যা হচ্ছে তুমি ভয় পাইছো এতদিন। এই ভয় পাওয়ার জন্য এই সমস্যাটা হয়েছে। হ্যাঁ, দেখো, মানচিত্র অধ্যয়ন করা তোমার জন্য কোনো ঘটনাই না। আচ্ছা, এখানে তুমি ভূপ্রকৃতিক যে বৈশিষ্ট্য, 3 ধরনের বৈশিষ্ট্য, অর্থাৎ এই দিকে এক প্রকারের ভূমিরূপ আছে যেগুলোকে আমরা টারশিয়ারি যুগের ভূমিরূপ বলতাম। আচ্ছা, এইটা এক প্রকার ভূমিরূপ। আর আরেক প্রকারের ভূমিরূপ আছে। আরেক প্রকারের ভূমিরূপটা হচ্ছে, এখানে একটা লালমাই পাহাড় আছে, এখানে গাজীপুর ও মধুপুর ভাওয়ালের গড় আছে, আর এদিকে বরেন্দ্র ভূমি আছে। এর বাইরে যত ভূমি আছে সবগুলো হচ্ছে সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। আচ্ছা, তাহলে এই হচ্ছে টোটাল আমাদের বাংলাদেশের ভূমিরূপ ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য আর কি। ঠিক আছে, এইটা থেকে যদি পড়ো আর এই চিত্রটা যদি দিতে পারো তাহলে কিন্তু হিউজ নাম্বার ক্যারি করা সম্ভব। আমি তোমাকে দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন দিতে বলবো, এবং দ্বিতীয় অধ্যায় থেকে 2 এবং 3 নম্বর প্রশ্নটা খুবই সহজ। 1 নম্বর প্রশ্নটা সহজ, শুধু স্তর বিন্যাসের, এই স্তর বিন্যাসটা যদি একটু ভালো করে বুঝতে পারো বা ভালো করে নিজে আয়ত্ত করো, এটাও সহজ। তাহলে আমি বলতে পারি, দেখো, এই দ্বিতীয় অধ্যায় থেকে যদি তুমি 3টা প্রশ্ন রেডি করো তোমার জন্য, তাহলে কিন্তু তোমার হয়ে যাচ্ছে। অর্থাৎ যারা ভালো স্টুডেন্ট তাদের কি, তোমরা তো অবশ্যই হচ্ছে প্রিভিয়াস সালের প্রশ্নগুলো প্র্যাকটিস করছো, তাই না? তো প্র্যাকটিস করার খাতিরে তোমাদের কি এই 3টা কভার হয়েছে কিনা এটা দেখবো তোমরা শুধু। হ্যাঁ, আর যারা হচ্ছে আমার মতো দুর্বল স্টুডেন্ট, তারা হচ্ছে এই 3টা যদি এখনো কভার না হয়ে থাকে, দ্রুত কভার করো। এই তিনটা অর্থাৎ গ এবং ঘ এখান থেকে আসবে, এর বাইরে না। আমি সবসময় একটা কথা বলে থাকি, সেটা হচ্ছে কম্প্রিহেন্সিভ। ঠিক আছে, এই কথাটা মাথায় রাখবা। আমি এই যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি 4th ইয়ারে, তো এখনো এই কাজটা করি। আমি সবসময় কম্প্রিহেন্সিভ শব্দটা ব্যবহার করি। এই শব্দটার অর্থ কি, তুমি হচ্ছে আগে অ্যানালাইসিস করবা যে এই প্রশ্নটা আসতে পারে, প্রশ্নটা টাইপ হচ্ছে এরকম। হ্যাঁ, তো এই প্রশ্নটা আসতে পারে, সুতরাং এই শুধু এই না, এর বাইরে অনেকগুলো প্রশ্ন আসতে পারে, অর্থাৎ এই প্রশ্ন আসতে পারে। আর এই প্রশ্নগুলোকে যদি আমি একটা ক্যাটাগরিতে আনতে চাই, অর্থাৎ এই ক্যাটাগরিতে এনে আমি যদি উত্তর করতে চাই, তাহলে কি হয়, অর্থাৎ এই এতগুলা প্রশ্নের জন্য যদি আমি একটা উত্তর বাছাই করি, তাহলে আমার কি হয়, আমার পড়াশোনাটা অনেকটা ইজি হয়। আমি সেটাই করি।
আমিও তোমাদের জন্য এইভাবে কিন্তু অ্যানালাইসিসটা করে দিছি, এখন তোমরা এটাকে রেডি করে নিবা। আমার ক্লাসে যারা আমার ক্লাস যারা করছো তারা কিন্তু তাদের কাছে কিন্তু এটা রেডি, তাই না? আমি সবসময় ক্লাসের তোমাদেরকে কিন্তু একটা কথা বলতাম যে নোট করবা, এবং আমি বলে দিতাম কোন বিষয়টা নোট করবা, আমি এইভাবে কিন্তু চিহ্নিত করে দিতাম, তাই না? আচ্ছা, এবার আমরা তৃতীয় অধ্যায় মুভ করি। তৃতীয় অধ্যায়ের জন্য আমি তোমাদেরকে তিনটা প্রশ্ন তো তিনটা প্রশ্ন সাথে তোমাদের পরিচয় করাই দিই। প্রথম প্রশ্ন যেটা হইতে পারে সেটা হচ্ছে, দেখো পৃথিবীর আকস্মিক পরিবর্তনের কারণ কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আছে ভূমিকম্প, তুমি শুধু ভূমিকম্পকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবা, ঠিক আছে? পৃথিবীর আকস্মিক পরিবর্তনের কারণ কি, অর্থাৎ পৃথিবীর আকস্মিক পরিবর্তন মনে করো বললো ভূমিকম্পের কারণগুলা কি কি। তা ভূমিকম্পের কারণ দেখো, আগ্নেয়গিরি অগ্নুৎপাতের কারণ, সুনামির কারণ, এগুলো যদি তুমি একবার পড়ো তাহলে কিন্তু তুমি লিখতে পারবা। ওকে, আচ্ছা। তারপর যদি একটু দেখো যে পৃথিবীর, এখন বিষয় হলো তুমি বলবা ভাইয়া এই ভূমিকম্প বা আগ্নেয়গিরি সুনামি এখানে আমি কিভাবে হচ্ছে চিত্র অ্যাড করব। তো আমি তোমাকে একটু আগে না দেখাই দিলাম, দেখো তুমি ভূমিকম্পের কারণ লিখতেছো, তুমি এভাবে একটা ছক টানতে পারো, ভূমিকম্পের কারণ এখানে লিখতে পারো, ভূমিকম্পের কারণ, তারপর কয়েকটা কারণ, এখানে একটা কারণ, এখানে একটা কারণ, এখানে একটা কারণ, এভাবে যখন বলবো দেখবো তোমার অর্ধেক পেজের বেশি ভরে গেছে ভূমিকম্পের কারণ। শিক্ষক তোমার খাতাটা দেখে খুশি হবে। আচ্ছা, নেক্সট। তারপর দেখো পৃথিবীর আকস্মিক পরিবর্তনের ফলাফল, অর্থাৎ আমরা এখানে দেখবো যে ভূমিকম্পের কারণগুলো কি কি এবং ফলাফলগুলো কি কি। তাহলে এই কেন্দ্রিক একটা প্রশ্ন আসতে পারে। আমি এই যে প্রশ্নগুলো তোমাদেরকে দিয়েছি বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে এবং আমার পড়ানোর অভিজ্ঞতা থেকে কিন্তু এই প্রশ্নগুলো তোমাদেরকে দিয়েছি। আচ্ছা, তারপর যদি দেখো যে পৃথিবীর ধীর পরিবর্তনের নিয়ামকের কারণ, পৃথিবীর নিয়ামক আর কারণ কিন্তু একই কথা। হ্যাঁ, পৃথিবীর ধীর পরিবর্তনগুলো যেগুলো আছে সেগুলার কারণ কি কি সেটা তোমরা পড়বা, সেখান থেকে একটা প্রশ্ন, এবং ধীর পরিবর্তনের প্রকারভেদ যেটা আছে সেটা আমাদেরকে পড়তে হবে। তাহলে এটা হচ্ছে আকস্মিক পরিবর্তন থেকে প্রশ্ন, একটা হচ্ছে ধীর পরিবর্তন থেকে প্রশ্ন। এভাবে প্রশ্ন কম্প্রিহেন্সিভ তুমি প্রশ্নগুলো পড়ে ফেলবা, যাতে যে প্রশ্নে আসুক না কেন এই ক্যাটাগরিতে পড়লে তুমি এভাবে উত্তর করে দিবা। ওকে, লাস্ট এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটা, সেটা হচ্ছে কি নদীর পর্যায়, নদীর যে তিনটা পর্যায় আছে সেই তিনটা পর্যায় এবং সেই তিনটা পর্যায়ে যে ভূমিরূপ তৈরি হয় এবং যে বৈশিষ্ট্যগুলো বিদ্যমান সেই বৈশিষ্ট্যগুলো আর কি আমাদের জানা লাগবে। আচ্ছা, আর বাংলাদেশের নদী ব্যবস্থা ও ভাঙন ও শাসন, বাংলাদেশের নদী এইটা তুমি না পড়লেও লিখতে পারবা। আচ্ছা, পড়লে কি হয়, তুমি পড়লে কয়েকটা পয়েন্ট সম্পর্কে এক্সট্রা জানা থাকে এই আর কি, ঠিক আছে? তাহলে এই দেখো নদী, এইটা তাহলে কিন্তু তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমি বলে দিলাম এটা। তাহলে এখানে তৃতীয় অধ্যায় থেকে আমরা হচ্ছে এই তিনটা সৃজনশীল মাথায় রাখবো, মাস্ট। হ্যাঁ, ওকে। নেক্সট, চতুর্থ অধ্যায় যদি চলে যাই, চতুর্থ অধ্যায় আমাদের একটা পড়লে হয়। তো যারা দুর্বল স্টুডেন্ট তারা প্রথম অধ্যায় এবং চতুর্থ অধ্যায় মাস্ট পড়লে একটা দুইটা প্রশ্ন ইজি কাভার। একেবারে যে হচ্ছে কোনোদিন পড়েও নাই সেও যদি এগুলো এভাবে পড়ে তাহলে কিন্তু তার এটা কাভার হয়ে যায়। চতুর্থ অধ্যায়ে সে কি পড়বে, বায়ুমণ্ডলের যে 5টা স্তর আছে সেই স্তরের বিন্যাসটা পড়বে। আচ্ছা, আর কি পড়বে, ঘ নম্বরে এটা আসবে, ঘ নম্বরে আসবে যে বায়ু দূষণের কারণ ও জীবজগতের উপর এটার প্রভাবটা কি এবং প্রতিকার কি। আমি বায়ুমণ্ডল নিয়ে বেশি কথা বলবো না, কারণ বায়ুমণ্ডল হচ্ছে একেবারে সহজ একটা জায়গা। তো এখন তুমি আমাকে বলতে পারো যে বায়ুমণ্ডলে আমি কিভাবে চিত্র দিব। প্রত্যেকটা অধ্যায় চিত্র নিয়ে তো আমি আলোচনা করতে পারবো না, তবে আমি চেষ্টা করতেছি যে পৃথিবীর উপরে তুমি হচ্ছে একটা আবরণ দিলা, পৃথিবীর উপরে যে আবরণটা, এই আবরণটা হচ্ছে বায়ুমণ্ডল। হ্যাঁ, বায়ুমণ্ডলের এই একটা স্তর, ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এভাবে দাও না, এভাবে দিলে কিন্তু তোমার এক পৃষ্ঠার অর্ধেক ভরে যায়। আচ্ছা, তাহলে আমি তোমাদেরকে চিত্র অঙ্কন এখন শেখাতে পারতেছি না, আমি যতটুকু সম্ভব ততটুকু দেওয়ার চেষ্টা করতেছি। আর বিস্তারিত যে আলোচনাগুলো সেগুলো তো আমরা ক্লাসে তোমাদের সাথে করেছি। তো ক্লাসের আগে সর্বশেষ আমাদের সাথে এটা সাক্ষাৎ, এই জন্য আমি হচ্ছে তোমাদেরকে বিষয়গুলো একটু ভালোভাবে ধরিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা, পঞ্চম অধ্যায়ের কথা যদি চিন্তা করো সেখানে আমরা কি কি পাবো। পঞ্চম অধ্যায়ে আমাদের 3টে প্রশ্ন পড়া লাগবে কমন পড়ার জন্য, এবং পঞ্চম অধ্যায় হচ্ছে একটা মজার অধ্যায় এবং সহজ অধ্যায়, সুতরাং এই অধ্যায়টাকে আমরা একটু গুরুত্ব দিব। পঞ্চম অধ্যায়ের কথা যদি চিন্তা করো কি কি আসবে এখানে, বায়ু প্রবাহের শ্রেণী, প্রথমে আমরা যদি চিন্তা করি বায়ু প্রবাহের শ্রেণী বিভাগটা পড়ে ফেলবা। এখানে হচ্ছে যে নিয়ত বায়ু যেটা আছে সেটার কথা আমরা বলতেছি, এই নিয়ত বায়ু থেকে কিন্তু প্রশ্ন আসবে। আচ্ছা, আর জলবায়ুর উপাদান ও নিয়ামকের মধ্যে তুলনামূলক আলোচনা। হ্যাঁ, আচ্ছা, তাহলে ওভারঅল এই একটা প্রশ্ন কম্প্রিহেনসিভ তুমি পড়ে ফেলবা। আচ্ছা, দ্বিতীয় আরেকটা প্রশ্ন দিকে লক্ষ্য করো। ও আচ্ছা, বায়ু প্রবাহের শ্রেণী বিভাগ, এখানে যখন তুমি পড়বা তখন কিন্তু তোমার কাছে চিত্র আছে, তাই না? এনাফ চিত্র আছে, আমি আচ্ছা এত চিত্র দেখাইতে যাচ্ছি না। আর ভূগোলের সব চিত্রই ভূগোল কি নিয়ে আলোচনা করে, পৃথিবী। ভূগোলের সব চিত্রই তো পৃথিবী নিয়ে, তাই না? ভূগোলের সব চিত্রই কিন্তু পৃথিবী নিয়ে, সুতরাং এটা আঁকা তোমাদের কাছে কোনো ঘটনাই না।
আচ্ছা, আর একটা বিষয় পড়বা যে তাপ বলয় এবং চাপ বলয় তেমন একটা গুরুত্বপূর্ণ না, তারপরে দেখবা এটা, হ্যাঁ, যারা ভালো স্টুডেন্ট এটা অবশ্যই দেখবা, আর যারা দুর্বল তারা সবই দেখবা, কিন্তু এই দুইটাকে বেশি গুরুত্ব দিবা। যদি প্রশ্ন আসে তাহলে এই দুইটাই আসবে, এর বাইরে আসবে না, হ্যাঁ? তবে যারা হচ্ছে বেশি সবল তারা তো অবশ্যই এটাও দেখে যাবা, বাদ দিবা না, তবে প্রশ্ন এই দুইটাই আসবে, এই দুইটা থেকে একটা প্রশ্ন পাবা, যাও বলে দিলাম আমি। আরেকটা প্রশ্ন কি, বৃষ্টিপাতের প্রকারভেদ, আমরা 4 রকমের বৃষ্টিপাতের প্রকারভেদের কথা জানি। আচ্ছা, আরেকটা হচ্ছে কি বায়ুমণ্ডলীয় গোলযোগ যেটা আছে, ঘূর্ণিঝড়, টর্নেডো, তারপর হচ্ছে কালবৈশাখী ঝড়, এটা গুরুত্বপূর্ণ বেশি। যাই হোক, এই সবগুলা কিন্তু একসাথে তুমি পড়তে পারো, এগুলা কিন্তু তোমার কাছে কোনো ঘটনাই না, তাই না? তুমি জাস্ট পড়বা ঘূর্ণিঝড় কি, কেন হয়, এর বৈশিষ্ট্যগুলো কি কি, এই তো আর কি, না? আচ্ছা, তাহলে দেখো আমি এখানে একটা প্রশ্নের কথা বললাম, এখানে আরেকটা প্রশ্নের কথা বললাম, যে দুইটা প্রশ্ন, এই দুইটা প্রশ্ন থেকে প্রশ্ন আসবে ইনশাল্লাহ। আচ্ছা, আর তারপরেও যারা সবল স্টুডেন্ট এই তাপ বলয় এবং চাপ বলয় দেখে যাব। একটা কথা আমি বলে রাখি যে এই যে বায়ু প্রবাহ যখন আমরা পড়েছি, বায়ু প্রবাহ পড়তে গেলে এই তাপ বলয় চাপ বলয় আমাদের এমনি প্রয়োজন হয়ে যায়, তাই না? আচ্ছা, নেক্সট, ষষ্ঠ অধ্যায়। এবার আমরা ষষ্ঠ অধ্যায় থেকে দেখলে আমরা দুইটা প্রশ্ন পড়লে আমাদের হয়ে যাচ্ছে, একটা হচ্ছে নিরক্ষীয় জলবায়ুর কথা আমরা বলবো, নিরক্ষীয় জলবায়ু। আচ্ছা, তো এই নিরক্ষীয় জলবায়ু এবং ভূমধ্যসাগরীয় জলবায়ু, আচ্ছা, তো এই নিরক্ষীয় জলবায়ু এবং ভূমধ্যসাগরীয় জলবায়ু সম্পর্কে বিস্তারিত পড়লে মোটামুটি হয়ে যায়। এখন আমাদের বইয়ে তো নিরক্ষীয় জলবায়ু নিয়ে বিস্তারিত আলোচনা আছে, এত আলোচনা কি পড়ার দরকার আছে? পড়ার দরকার নেই। তুমি 1.5 পৃষ্ঠা লেখার জন্য কতটুকু প্রয়োজন তথ্য বলো তো? 1.5 পৃষ্ঠা লেখার জন্য একেবারে অল্প তথ্য প্রয়োজন তোমার কাছে। আমরা যদিও ক্লাসে অনেক দীর্ঘ আলোচনা করেছি, কিন্তু আমরা কিন্তু ছোট ছোট করে দেখাইছি যে এই বিষয়গুলো পড়লে এনাফ, তাই না? আচ্ছা, তাহলে তুমি 1.5 পৃষ্ঠার জন্য পড়বা, পুরো বই তো তোমাকে মুখস্থ করতে বলে নাই। পুরো বই কি তোমাকে মুখস্থ করতে বলছে কেউ? তাছাড়াও বড় কথা হচ্ছে নিরক্ষীয় জলবায়ুর কথা বলতেছি, ভূগোলের কথা বলছি না আমি তোমাকে, বলতো ভূগোলের কথা যখনই বলছি তখনই তোমাকে দুইটা জিনিস পারতে হবে, পৃথিবীর মানচিত্র, বাংলাদেশের মানচিত্র, এখনই শিখে ফেলো, কোনো ঘটনাই না, পৃথিবীর মানচিত্র তোমার কাছে কোনো ঘটনা না, তুমি হচ্ছে ভয় পাও, এই হচ্ছে আর কি, আর কিছু না। পৃথিবীর মানচিত্রের কথা যদি চিন্তা করো, তোমার কাছে এটা কিচ্ছু না, দুধ ভাত, তুমি খালি ভয় পাও, এই আর কি, ঠিক আছে? আমার চাইতে ভালো লাগতে পারবা। আচ্ছা, তারপর আমি একটু একে দেখাই দেই। আচ্ছা, জাস্ট তুমি এভাবে আঁকবা, তোমার আঁকা একেবারে যে অ্যাকুরেট হইতে হইব, একেবারে অক্ষাংশ দ্রাঘিমাংশ সব সহ, এমন তো না, এমন তো কোনো কথা নাই। এই আঁকার ফলে তোমাকে দেখে টিচার ভাববে না এ তো পড়াশোনা করছে, এই আর কি, ঠিক আছে? এই যে পৃথিবী, তাহলে তুমি যখন এই যে নিরক্ষীয় অঞ্চলের নিরক্ষীয় জলবায়ু নিয়ে যখন কথা বলতেছো, নিরক্ষীয় অঞ্চল কোনটা সেটা একটু দেখাই দাও, এটা নিরক্ষীয় অঞ্চল, দেখাই দাও এভাবে মানচিত্র এঁকে, এটা বলো যে এটা নিরক্ষীয় অঞ্চল, বলে দাও নিরক্ষীয় অঞ্চল। এটা বললেই তো তোমার এক পেজের প্রায় প্রায় হয়ে যায়, 1 পেজ হয়ে যায়। তাহলে তোমাকে লিখতে হয় কিন্তু খুবই কম, দেখো ভূগোলে কিন্তু আলটিমেটলি বেশি লিখতে হয় না। তাহলে নিরক্ষীয় জলবায়ু কোনটা, আবার ভূমধ্যসাগরীয় জলবায়ু কোনটা, এটা ভূমধ্যসাগরীয় জলবায়ু, এভাবে তুমি একটু মার্ক করে দেখাই দাও, তাহলে হয়ে যাচ্ছে, আর কিছু লাগতেছে না। তাহলে এই তুমি এখানে একটা কম্প্রিহেন্সিভ প্রশ্ন পড়বা, নিরক্ষীয় জলবায়ু এবং ভূমধ্যসাগরীয় জলবায়ু, যাতে এটা যদি গতে আসে যেন তুমি লিখতে পারো, এটা যদি ঘতে আসে যেন তুমি লিখতে পারো, এই মানে একটা পড়বা, অর্থাৎ কম্প্রিহেন্সিভ পড়া তোমার। আচ্ছা, নেক্সট আরেকটা প্রশ্নের কথা বলতেছি, যে বাংলাদেশের জলবায়ুর বৈশিষ্ট্য, বাংলাদেশের জলবায়ুর বৈশিষ্ট্য পড়ার কথা বলতেছি। তো বাংলাদেশের জলবায়ুর বৈশিষ্ট্য আর মৌসুমী জলবায়ু পড়লে একই কথা। আমরা দেখবো যে জলবায়ু 3 প্রকারের জলবায়ু দেখতে পাবো, নিরক্ষীয়, ভূমধ্যসাগরীয় আর মৌসুমী জলবায়ু। এইটা হচ্ছে মেইন 3টা ক্যাটাগরি আর কি। তো বাংলাদেশ পড়ার অর্থ হচ্ছে বাংলাদেশের জলবায়ু হচ্ছে মৌসুমী জলবায়ু, অর্থাৎ এই যে মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্যগুলাই আমরা বাংলাদেশের জলবায়ুতে অ্যাপ্লাই করে দিব, সরাসরি হয়ে গেল। আচ্ছা, আরেকটা দেখো, জলবায়ু পরিবর্তন আর জলবায়ু পরিবর্তনের ফলে যে সমস্যাগুলো হয়, গ্রিন হাউস প্রতিকার ও বৈশ্বিক উষ্ণায়ন, অর্থাৎ গ্রিন হাউস যে ইফেক্টটা হয় এবং বৈশ্বিক যে উষ্ণায়নের যে বিষয়টা আছে, গ্লোবাল ওয়ার্মিং এর যে বিষয়টা আছে, সেগুলো আর কি। পৃথিবী যে হিট হয়ে যাচ্ছে, আমাদের হচ্ছে লবণাক্ত এলাকা, আমাদের হচ্ছে যে উপকূলীয় এলাকা, সেগুলোর সমুদ্রের উচ্চতা বেড়ে যাওয়ার কারণে সেগুলো তলিয়ে যাচ্ছে, এই বিষয়গুলো তুমি এখানে বর্ণনা করবে, তাই না? আচ্ছা, তাহলে দেখো ওভারঅল আসলেই কঠিন না, আমরা আসলে বিষয়গুলোকে কঠিন হিসেবে চিন্তা করি। এখন তুমি আমাকে বলতে পারো ভাইয়া, প্রশ্ন যে আসে তখন তো আমি বুঝতে পারি না এটা কোথা থেকে আসে, কিভাবে আসে, কোথা থেকে আসে, এটা তো আমি বুঝতে পারি না। তাহলে আমি তোমাকে একটা কথা বলবো, প্রশ্ন যদি না বুঝতে পারো, এর একটাই কারণ, তুমি মানচিত্র জানো না। তোমার একটা কাজ হবে, তুমি মানচিত্র পড়ে ফেলো। আচ্ছা, এই কাজটা আমি তোমাকে আমি হচ্ছে আমার আজকের সাজেশনের পর তোমাকে হোমওয়ার্ক হিসেবে দেব।
বাংলাদেশের মানচিত্র পড়ো এবং কোন জেলা কোথায় আছে এটা পড়ে রাখো। প্রথম কাজ তোমার। হ্যাঁ, দ্বিতীয় কাজ তোমার যে হচ্ছে পুরো পুরো পৃথিবীর এই মানচিত্রটা তুমি 2 থেকে 3 বার আঁকবা। বাংলাদেশের মানচিত্রটাও 2 থেকে 3 বার আঁকবা। আঁকার পর তুমি হচ্ছে এই যে আমি একটা রেখা দিয়েছি 0 ডিগ্রি, এই 0 ডিগ্রি রেখাটাও দিবা। এভাবে 3 বার আঁকবা, বাংলাদেশের মানচিত্র 3 বার আঁকবা। তাহলেই তুমি তুমি হচ্ছে ধরতে পারবা। তাহলে তুমি সবকিছু ধরতে পারবা। আজকের ক্লাসে আমরা অনেকটা আলোচনা করব। আচ্ছা, তাহলে আমরা 6ষ্ঠ অধ্যায় কভার করলাম। এবার 7ম অধ্যায়ের কথা বলি। আচ্ছা, 7ম অধ্যায়ের কথা বলি। আচ্ছা, 7ম অধ্যায়ে আমরা হচ্ছে মূলত হচ্ছে বায়ুতত্ত্ব নিয়ে আলোচনা করব। আচ্ছা, পানি নিয়ে আর কি। তো এখানে দেখো যে প্রশ্নটা অনেকবার আসছে এবং বারবারই আসে, মহাসাগরের তলদেশের ভূমিরূপ। মহাসাগরের তলদেশে কেমন ভূমিরূপ আছে? এইটা নিয়েও কিন্তু আমরা হচ্ছে চিত্র আঁকতে পারি। যে প্রথমে ভূমিটা আস্তে আস্তে তলিয়ে যাচ্ছে, এটা হচ্ছে সাগর। হ্যাঁ, আস্তে আস্তে তলিয়ে যাচ্ছে সাগরের নিচে, হঠাৎ করে বেশি খাড়া হয়ে গেছে, একেবারে নিয়ে আবার নিচে সমতল হয়ে গেছে, আবার বেশি বেশি বিশাল গভীরে চলে গেছে, হঠাৎ করে আবার উপরে ওঠে, আবার সমতল হয়ে আবার উপরে উঠেছে। এই যে ভূমির যে বৈশিষ্ট্যটা, এখানে যে কয়েকটা ধাপ, প্রথম ধাপ হচ্ছে হালকা স্লোপ, অনেক গভীর স্লোপ, এই যে মহীসোপান, এই যে বিষয়গুলো আছে, আমরা যে 4 থেকে 5 ভাগে ভাগ করছি সেটাকে। তারপর হচ্ছে এটাকে আমরা কি বলি, এটা হচ্ছে গিরি বলি আর কি, তাই না? শৈলশিরা, এটা যখন জেগে উঠবে শৈলশিরা বলি। এই যে এভাবে যখন আমরা এখানে যে আমরা 5টা ভাগ দেখাইছি, যে মহাসাগরের তলদেশের ভূমিরূপের যে 5টা ভাগ, মহাসাগরের নিচেও তাহলে কি আছে? সমতল ভূমি আছে। মহাসাগরের নিচে তাহলে কি আছে? খাত আছে। দেখছো কত বড় খাত? আচ্ছা, এখন তুমি যখন এই 5টা সম্পর্কে একেবারে মোটামুটি হালকা কিছু তথ্য তোমার যদি জানা থাকে, এবং এই চিত্র দিয়ে কিন্তু তুমি কিন্তু এই প্রশ্নের গ নম্বর উত্তরটা সেরে ফেলতে পারো না? আর যারা ভালো স্টুডেন্ট তারা তো মোটামুটি তথ্য তোমাদের কাছে আছে, এই চিত্রটা মাস্ট দিবা। চিত্র কোনোটা যেন মিস না হয়। এমনকি অ্যান্সার করার খাতিরে যেটার চিত্রটা গ্রহণযোগ্য বা তোমার বইয়ে আছে, তুমি শিখেছো, সেটা যদি পাও, সেটাকে তুমি সেই প্রশ্নটাকে তুমি প্রায়োরিটি দিবা। ওকে, নেক্সট একটা প্রশ্ন দেখো, বঙ্গোপসাগরের তলদেশের ভূমিরূপটা কেমন সেটা আমাদেরকে আমরা একটু জানবো। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর বঙ্গোপসাগরের অর্থনৈতিক গুরুত্ব এবং প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে যে ক্ষতি হয়, সেই দুইটা বিষয় কি। বঙ্গোপসাগরের অর্থনৈতিক গুরুত্ব কিন্তু আছে, হ্যাঁ, প্রাকৃতিক গ্যাস থেকে শুরু করে অনেক কিছু আছে, অনেক প্রাকৃতিক সম্পদ আছে, মাছ থেকে শুরু করে। বাট কি সমস্যা, আমরা উত্তোলন করতে পারি না, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে কি, প্রাকৃতিক দুর্যোগের কারণে কিন্তু এই যে বাংলাদেশের কথা যদি চিন্তা করো, আমি বারবার হচ্ছে বাংলাদেশের প্রেক্ষিতে গেলে বাংলাদেশের দিকে চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, রাগ করো না তোমরা, আমি একটু মানচিত্র বেশি আঁকাই, এই কারণ হচ্ছে মানচিত্র আমাদের প্রয়োজন হয় প্রচুর। হ্যাঁ, আমার মানচিত্র আঁকানো অনেক সুন্দর হয় নাই, যাই হোক। এই দেখো, এটা হচ্ছে বঙ্গোপসাগর। তুমি বঙ্গোপসাগর নিয়ে যখন কথা বলতেছো, জাস্ট এটা একটু একে দেখাই দাও, এটা বঙ্গোপসাগর। আচ্ছা, বঙ্গোপসাগরের ফলে কোন এলাকাটা বেশি ক্ষতিগ্রস্ত? যখন তুমি এইটা নিয়ে আলোচনা করতেছো, তখন তো তুমি এটা জানো যে বঙ্গোপসাগর নিয়ে কথা বললে বঙ্গোপসাগরের সাথে যে অঞ্চলটা আছে, অর্থাৎ দক্ষিণ ভাগ, দেশের দক্ষিণ ভাগটা একেবারে ক্ষতিগ্রস্ত হয় বেশি, তাই না? ঝড় হইলে যাই হোক, ঝড় সাইক্লোন যাই হয়, এই উপকূলীয় অঞ্চলের উপর দিয়ে যায়, এটাকে আমরা উপকূলীয় অঞ্চল বলি, তোমরা এটা জানো। তাহলে এই চিত্রটা এঁকে দিলে কিন্তু তোমার খাতার যে স্ট্যান্ডার্ড, যে একটা মান, সেটা কিন্তু অবশ্যই একটা ভালো একটা মানে চলে যায়। অর্থাৎ টিচার যখন এই খাতাটা দেখতে যাবে, তখনই সে ভালো স্টুডেন্টের খাতা হিসেবে কিন্তু মূল্যায়ন করবে। সে তুমি ভালো হও আর না হও। আমি কিন্তু খুবই ফাঁকিবাজি স্টুডেন্ট, এই ফাঁকিবাজি করে কিন্তু এই জায়গায় আসছি। আবার আমি নটরডেম কলেজে পড়াশোনা করার সময় রাকিব স্যার আমাকে আমাদেরকে মূলত এই ম্যাপগুলা শিখাইতেন। তো তখন আমি বিন্দুমাত্র জানতাম না যে পৃথিবীর ম্যাপ কেমন, পৃথিবীর আসলে চিত্রটা কেমন, আমি জানতাম না। তো মনে করো তুমি এর আগে জানতা না, তোমার এখন কাজ হচ্ছে সেটা শিখে ফেলা। ওকে, তোমার হাতে পর্যাপ্ত সময় আছে, তুমি রেগুলার যদি দৈনিক যদি আমি হচ্ছে যা বললাম তোমাকে সেগুলা 1 ঘন্টা করে যদি সময় দাও, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। হ্যাঁ, দৈনিক 1 ঘন্টা করে সময় দাও, দৈনিক 1 ঘন্টা করে সময় দাও তুমি। 40 দিনের মতো সময় দিলে, অর্থাৎ 40 ঘন্টার মতো সময় দিলে তোমার এগুলো সব কভার হয়ে যাবে। আচ্ছা, নেক্সট 8ম অধ্যায়ের কথা যদি আমরা একটু বলি, তাহলে সেখানে আমরা 8ম অধ্যায় থেকে তোমরা উত্তর করার চেষ্টা করবা, ঠিক আছে? 8ম অধ্যায় ভালো একটা অধ্যায়। এখানে বলা হচ্ছে আটলান্টিকের স্রোত সমূহ। এখানে একটা প্রশ্ন পড়ো, আটলান্টিকের স্রোত, এটা পড়লেই হয়ে যায়। একটা প্রশ্ন পড়লে একটা প্রশ্ন কমন আসবে মাস্ট। আচ্ছা, আরেকটা প্রশ্ন পড়বা সেখানে, অর্থাৎ এই দুইটা প্রশ্নের যে কোনো একটা প্রশ্ন, অথবা মিক্সচার করে দিতে পারে। সেটা হচ্ছে জোয়ার ভাটার কারণ ও প্রভাব এবং জোয়ার ভাটার প্রকারভেদ। আচ্ছা, তাহলে আমরা এখানে 2 রকমের প্রশ্ন পাবো, অথবা মিক্সচারও থাকতে পারে। তাহলে 8ম অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, এবং এখান থেকে মাস্ট একটা প্রশ্ন আসবে। অন্য কোনো অধ্যায় থেকে প্রশ্ন না আসলেও কোন অধ্যায় থেকে প্রশ্ন আসবে? 8ম অধ্যায় থেকে। আচ্ছা, তো 8ম অধ্যায় আমরা যখন পড়ি,
অষ্টম অধ্যায় আমরা যখন পড়ি তখন আমরা কি পাই এখানে, আচ্ছা অষ্টম অধ্যায় যখন আমরা পড়বো তখন আটলান্টিক মহাসাগর পাবো। তো এই হচ্ছে আমাদের ইউরোপ আর এই হচ্ছে আমাদের আফ্রিকা। হ্যাঁ, তোমরা এটা জানো, আমি পুরোটা আঁকলাম না। তো এইটা হচ্ছে আমাদের আটলান্টিক মহাসাগর। আচ্ছা, আটলান্টিক মহাসাগর, তো এই আটলান্টিক মহাসাগরে দুই রকমের স্রোত আছে। এক রকমের স্রোত হচ্ছে উত্তর দিকে, অর্থাৎ নিরক্ষরেখার কোন দিকে, নিরক্ষরেখা থেকে উত্তর দিকে, এই জন্য আমরা উত্তর আটলান্টিক স্রোত, এবং আরেকটা হচ্ছে দক্ষিণ দিকে। এগুলা কিন্তু বিস্তারিত এত চমৎকার ওয়েতে আমরা দেখাইছি এবং কারণগুলো ব্যাখ্যা করছি, মানে ওই ক্লাস করলে কিন্তু তোমার পড়া লাগে নাই, আমি মনে করি আর কি। আচ্ছা যাই হোক, তাহলে এইভাবে যদি তুমি একটা চিত্র আঁকো, চিত্রটা তুমি ওভারঅল সবসময় একটা কথা মাথায় রাখবা, তুমি চিত্র আঁকবা ওভারঅল, হ্যাঁ ওভারঅল চিত্র আঁকবা, বা এইভাবেও তুমি আঁকতে পারো, যে কোনো ভাবে আঁকো না কেন তোমার চিত্র অ্যাকসেপ্টেড। ওকে, তুমি যে ওভারঅল পৃথিবীর মানচিত্র এঁকে ওভারঅল পৃথিবীর মানচিত্র আঁকলা, তুমি আঁকার পর তুমি দেখাইলা এটা মনে করো আমেরিকা, এটা হচ্ছে এশিয়া, এটা আফ্রিকা ধরো আর কি। তো এইখানে হচ্ছে তাহলে তোমার তোমার আটলান্টিক মহাসাগর স্রোত। তো তুমি এই যে এইভাবে চিত্র এঁকে যদি এই যে মাঝখানে দেখাই দাও তাহলে কিন্তু হয়। আচ্ছা, আমি তো জাস্ট বোঝানোর খাতির এটা বললাম। আচ্ছা, আমাদের ওই ক্লাস যারা করছো, অর্থাৎ তোমরা তো আমার ওই ক্লাসের স্টুডেন্ট, সুতরাং তোমাদের কিন্তু এটা খুব ভালোভাবে জানা আছে। সুতরাং ওই দিকে তুমি একটু ফোকাস করো, তাহলে তোমাকে আটলান্টিকের স্রোতটা পড়লে হয়ে যাচ্ছে আর জোয়ার ভাটা পড়লে হয়ে যাচ্ছে। তাহলে তোমার আরেকটা প্রশ্ন কমন। দুর্বল স্টুডেন্টরা এই পয়েন্টটা মিস করবে না, এবং সবল স্টুডেন্টরা এই অধ্যায় থেকে প্রশ্ন অ্যান্সার করার চেষ্টা করবা। আচ্ছা, বাড়িমণ্ডল থেকে অ্যান্সার না করলেও এই অধ্যায় থেকে অ্যান্সার করবা। নবম অধ্যায় থেকে আমি যেটা বলবো, তোমরা হচ্ছে নবম অধ্যায় থেকেও এড়িয়ে যাওয়ার চেষ্টা করবা যারা হচ্ছে ভালো স্টুডেন্ট। আচ্ছা, কেন এড়িয়ে যাওয়ার কথা বললাম, কারণ প্রিভিয়াস যে অধ্যায়গুলো আছে সেগুলোর চিত্রগুলো কিন্তু খুবই ফ্লেক্সিবল। আচ্ছা আচ্ছা, এখানে আমরা কয়টা প্রশ্ন পড়তে হয় আমাদেরকে, দেখো যে বাংলাদেশের বনাঞ্চলের শ্রেণীবিন্যাস আর পরিবেশের ভারসাম্য রক্ষায় কার্বন ডাই অক্সাইড এবং নাইট্রোজেনের চক্র, দুইটা চক্র। তাহলে আমাদেরকে কার্বন ডাই অক্সাইডের চক্র এবং নাইট্রোজেনের চক্র, দুইটা চক্র পড়ে ফেলতে হবে। দুইটা চক্রতে দুইটা আমাদের হচ্ছে চিত্র দেওয়া যেতে পারে, আর দুইটা চিত্র কিন্তু আছে অলরেডি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে দেখো বাংলাদেশের বনাঞ্চলের শ্রেণীবিভাগ। এখন এখানে প্রশ্নটা কিভাবে আসে, তোমাকে প্রশ্নটা এভাবে করবে, মনে করো এটা বাংলাদেশের মানচিত্র, হ্যাঁ তোমরা হচ্ছে মানচিত্রের ক্ষেত্রে তো জানো এটা উত্তর, এটা তাহলে দক্ষিণ, হাতের ডানটা হচ্ছে কি, হাতের ডানটা হচ্ছে ইস্ট মানে পূর্ব, হাতের বাটা হচ্ছে ওয়েস্ট। এখন বললো তোমাকে যে বাংলাদেশের এই অঞ্চলে, অর্থাৎ এই অঞ্চলে একটা বনভূমি আছে, সেটা নিয়ে আলোচনা করো। তাহলে দেখো সেইটা কোন বনাঞ্চল, অবশ্যই সুন্দরবনের কথা তোমাকে বলছে। আবার যদি বলে বাংলাদেশে এখানে একটা বনাঞ্চলের কথা, তাহলে এটা কোন বনাঞ্চল, এটা হচ্ছে ওই যে মধুপুর এবং ভাওয়ালের গড়ের যে বনাঞ্চলগুলো আছে সেগুলোর কথা বলতেছে। দেখো এখন বিষয়টা হলো, তুমি যদি না জানো মানচিত্র তাহলে কিন্তু এটা বলতে পারবা না। মানচিত্রের এখানে যে মধুপুর এবং ভাওয়ালের গড়ের যে হচ্ছে বনাঞ্চল আছে এটা তোমাকে জানতে হবে। এখন এটা কোথা থেকে জানবা, আমরা তো ক্লাসে করেছি তাই না, আমরা এই আমাদের প্রত্যেকটা ক্লাসে কিন্তু এটা ধীরে ধীরে দেখাই দেওয়া আছে যে এটা কোথায় আছে, তাই না। আচ্ছা, এইটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে প্রশ্ন যদি তোমাকে বুঝতে হয়, তোমার মূল দাবি যে ভাই আমি তো প্রশ্ন বুঝি না, তোমাকে প্রশ্ন এভাবে বলবে যে এটা ক এটা খ, তখন না বুঝলে তো সমস্যা। সুতরাং এই জন্য আমি তোমাকে একটা কাজ দিছি, সেই কাজটা হচ্ছে কি, তুমি কি করবা, তুমি প্রথমে হচ্ছে বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশের প্রত্যেকটা জেলা কোথায় কি আছে সেটা দেখবা। দ্বিতীয় কাজ হচ্ছে আন্তর্জাতিক যে মানচিত্র আছে সেটা একটু দেখবা, সেটা দেখে প্রত্যেকটা দুইবার করে আঁকবা। এই হচ্ছে তোমার কাজ, আর কোনো কাজ নাই। ওকে, আচ্ছা, আর যখন তুমি যেটাই পড়তে যাবা, অর্থাৎ মনে করো এইটা পড়তে গেলা, তখন এই যে এখানে বনাঞ্চলের শ্রেণীবিভাগ 3 প্রকারের বন আছে বা 4 প্রকারের বন আছে, ওই 4 প্রকারের বন বাংলাদেশে কোথায় আছে, এখানে একটা, ওখানে একটা, এখানে একটা, এখানে একটা, ওইটা তুমি মাথায় রাখবা। এটা খুবই ইজি হয়ে যাবে যদি হচ্ছে এভাবে তুমি নিতে পারো, বিষয়টা কঠিন না। ওকে, তারপর আরেকটা প্রকারের আসো, পৃথিবীর প্রধান ইকোসিস্টেম গুলা কি কি, এখানে প্রায় আমরা 5-6 প্রকারের ইকোসিস্টেম এবং বায়োম দেখতে পাবো, এটা একটু পড়ে রাখবা। তবে এইটা বেশি আসছে, অনেকবার আসছে এটা, হ্যাঁ এটা বেশি গুরুত্বপূর্ণ। আর বায়ু দূষণ এটা না পড়লে তুমি লিখতে পারবা, তবে অর্থাৎ এইটা তোমাকে মাস্ট গুরুত্ব দিয়ে পড়তে হবে। আচ্ছা, এখান থেকে অনেকবার প্রশ্ন আসছে, তাহলে আমাদের প্রথম পত্র কিন্তু শেষ হয়ে গেল। তো প্রথম পত্র শেষ হয়ে গেল এখন। আচ্ছা, তাহলে আমি একটা কথা এবার দ্বিতীয় পত্র যাওয়ার আগে আবার আমি একটা কথা স্মরণ করাই দিই তোমাদেরকে। হ্যাঁ, দ্বিতীয় পত্রে চলে আসছি। আচ্ছা, দ্বিতীয় পত্রে যাওয়ার আগে আবারও তোমাদেরকে একটা কথা স্মরণ করাই দিই, যারা আমার মতো দুর্বল স্টুডেন্ট
তোমার জন্য কয়টা অধ্যায় পড়লে হয়, মানে সৃজনশীলের জন্য নিজেকে রেডি করতে চাও যে আমি হচ্ছে এখন পড়ে পড়ে লিখে ফেলবো বা নোট করে ফেলবো, এমন যারা আছো যে হচ্ছে আমার 6টা অধ্যায়, তাহলে কি করবা, 5টা না, তুমি হচ্ছে রিস্ক জোন এড়িয়ে 6টা অধ্যায় থেকে তুমি হচ্ছে কম্প্রিহেন্সিভ এই আমার এই প্রশ্নগুলোর উপরে নোট তৈরি করে নিজে প্র্যাকটিস করতে শুরু করো, যে যাই আসুক ওই অধ্যায় থেকে দেখবো এগুলোর মধ্যে চলে আসছে, এগুলো তুমি লিখে দিতে পারবা, সেই চিত্রগুলোও লিখে দিতে পারবা। আচ্ছা, গেল এটা একটা বিষয়। এখন তুমি কি তাহলে 6টা অধ্যায় পড়বা? এটা একটা প্রশ্ন। অবশ্যই না, কিন্তু তোমাকে কিন্তু সবগুলো অধ্যায় পড়তে হবে, বাট সবগুলো অধ্যায় তুমি হচ্ছে সৃজনশীল উত্তর করবা এই জন্য পড়বা না, সেগুলা বুঝে বুঝে পড়বা যেন সেখান থেকে এমসিকে উত্তর করতে পারো। আচ্ছা, ওকে, নেক্সট, তাহলে আমরা এবার দ্বিতীয় অধ্যায় চলে যাই। হ্যাঁ, আচ্ছা, দ্বিতীয় অধ্যায়ে সরি দ্বিতীয় পত্র মূলত মানব ভূগোল নিয়ে কথা বলবে। তো দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে আমরা মানব ভূগোল নিয়ে যদি একটু আলোচনা দেখি তাহলে দেখবো যে মানব ভূগোল নিয়ে অনেক কিছু বলছে, শাখা, বিষয়বস্তু, পরিধি, অনেক কিছু। এগুলা সবকিছু মিলে কম্প্রিহেন্সিভলি একটা নোট বা একটা একটা হিসেবে তুমি পড়বা। হ্যাঁ, দ্বিতীয় কথা হচ্ছে এই এই যে মানব ভূগোল, এটার প্রাথমিক প্রয়োজনীয়তা কি, গুরুত্ব কি, এইটা। তো এখান থেকে অবশ্যই পয়েন্ট আকারে লেখার চেষ্টা করবা। তা আমি তোমাকে অনেকগুলা বিষয় বলছি, একটা হচ্ছে পয়েন্ট আকারে লিখবা, আরেকটা হচ্ছে নিজেই হচ্ছে কি করবা, যদি চিত্র না থাকে চিত্র আঁকো, চিত্র আঁকতে শিখাইলাম তোমাকে, কিন্তু চিত্র আঁকতেও শিখাইলাম। আচ্ছা, ক পরিবার, ক পরিবারের সদস্য কে কে, রহিম, করিম, যারা যারা আছে আর কি, ঠিক আছে। এই যে দেখো, এভাবে কিন্তু একটা চিত্র আঁকতে পারো, তাই না? তো আমি অনেকগুলা চিত্র আঁকার পদ্ধতি দেখাইলাম, পয়েন্ট ধরে ধরে লিখবা, এটা একটা এই কথা বললাম বারবার, মনোযোগ সহকারে বিষয়গুলো নিবা। আচ্ছা, তাহলে কি হবে, তোমার যে ফুল মার্কস 7-এ 7 পাওয়া সম্ভব আর কি। আচ্ছা, তারপর দেখো আরেকটা বিষয়, দেখো এই মানব ভূগোল থেকে এই প্রথম অধ্যায় থেকে আর কি কি আসে। পৃথিবীর রাজনৈতিক অঞ্চল যেটা আছে আমাদের, আমাকে অনেকেই মেসেজ করে বলে থাকো যে ভাইয়া পৃথিবীর রাজনৈতিক যে অঞ্চল আছে সেখান থেকে আমি কোনটা কোনটা বলবো, বা কোন দেশের মানচিত্র আমাকে জানতে হবে। তো আমি একটু আগে তোমাকে বলে আসলাম না যে বাংলাদেশের মানচিত্র জানা লাগবে, তাহলে বাংলাদেশ হয়ে গেল, বাংলাদেশ হয়ে গেল না? হ্যাঁ, আচ্ছা, তারপর একটু চিন্তা করো তারপর কার কার লাগবে, ভারতের লাগবে, আমেরিকার লাগবে। আচ্ছা, ভারত এবং আমেরিকার লাগবে, এবং আরেকটা বিষয় লাগবে, মহাদেশ হিসেবে মহাদেশ সম্পর্কে আমাদের জানতে হবে। তো ওভারঅল একটু আগে আমি তোমাদেরকে একটা মানচিত্র দেখালাম না, চলো আমি আবার তোমাদের সাথে সেই মানচিত্রটা শেয়ার করি। আচ্ছা, যারা মানচিত্র পারো তারা বিষয়টা অ্যাভয়েড করে যেতে পারো। হ্যাঁ, ওকে, এই হচ্ছে মানচিত্রের একটা অংশ, আর এই হচ্ছে আমাদের আফ্রিকা। ওকে, আফ্রিকা। এই হচ্ছে আমাদের মধ্যপ্রাচ্যের অংশটা, এটা ভারত। আচ্ছা, একটু স্মুথ করি, এটা ভারত, এটা চীন, এটা রাশিয়া। আচ্ছা, ধরো এরকম। ওকে, এটা হচ্ছে ইউরোপ। এখন আর এটা হচ্ছে অস্ট্রেলিয়া বা ওশেনিয়া মহাদেশ। এখন তোমরা এগুলো সবই জানো হয়তো, যারা আমার ক্লাস করছো। তারপর তোমাদেরকে বিষয়গুলো কেন বলতেছি, তোমাদের অনেকের মনে প্রশ্ন থাকে যে ভাইয়া আমি কি করব, আমি তো বুঝতেছি না যে আমি রাজনৈতিক অঞ্চল বললে আমি কোনটা আঁকবো, কতটুকু আঁকবো। বাংলাদেশের কথা বললে অবশ্যই বাংলাদেশের একটা স্পেসিফিক ম্যাপ আছে, এটা নিয়ে আমি আর কথা বলতেছি না, এটা নিয়ে আমি কথা বলছি অলরেডি, তাই তো? এখন ভারত নিয়ে যদি কথা বলি, তুমি যদি পুরো পৃথিবীর মানচিত্র আঁকো, একে যদি দেখাই দাও এটা ভারত, তাহলে হয়ে যাচ্ছে, তাহলে এনাফ। আর যদি না তুমি হচ্ছে ভারতের মানচিত্র আঁকতে জানো, তোমার কিন্তু মানচিত্র হুবহু কখনোই আঁকতে বলে নাই, মানচিত্র তোমাকে কখনো হুবহু আঁকতে বলে না, তাহলে তুমি ভারতের মানচিত্র এভাবে দেখাইতে পারো। আবার আমেরিকার কথা বললে এই হচ্ছে আমেরিকা, তুমি আরেকটা কালি দিয়ে বা হচ্ছে আমেরিকাকে এভাবে কালারিং করে দেখাই দিতে পারো, যে এই পৃথিবীর মানচিত্র আঁকতে পারলে তুমি তখন দেখাই দিতে পারো হ্যাঁ এটা আমেরিকা। আর এইটা যে পারে সে আমেরিকার এই অংশটা কেমন সেটা তো জানেই, সে নিজেই কিন্তু এটা আঁকতে পারে, খাতায়, যে কোনো খাতায় সে নিজেই নিজেই এটা আঁকতে পারে। ও আচ্ছা, আমেরিকা এরকম, আচ্ছা, সে নিজেই কিন্তু এটা আঁকতে পারে। আচ্ছা, তো আমরা আমাদের সুন্দর হয় কোনটা, সুন্দর হয় হচ্ছে ডিরেক্ট হচ্ছে পৃথিবীতে দেখাইলে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, দেখো তা তুমি তো ভূগোলের স্টুডেন্ট, অবশ্যই তোমাকে জানতে হবে এটা এশিয়া মহাদেশ, এটা আফ্রিকা মহাদেশ, এটা ইউরোপ মহাদেশ, তোমরা যেখানে যেতে চাও আর কি, এটা উত্তর আমেরিকা মহাদেশ, এটা দক্ষিণ আমেরিকা মহাদেশ, আচ্ছা, নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, এটা ওশেনিয়া মহাদেশ। তাহলে এইটা তো তুমি জানো মহাদেশ, তাহলে তুমি কি করবা, একটা মহাদেশ সরাসরি তুমি এই মহাদেশটাকে তুমি যদি টোটাল
পৃথিবীর মানচিত্র আঁকতে পারো, তাহলে শুধু এই মহাদেশটা আঁকতে পারবা না? অবশ্যই পারবা, তোমার কাছে কোনো ঘটনাই না। তাহলে তোমার কাছে কি প্রয়োজন? তোমার কাছে প্রয়োজন এখন আমাকে বলতে পারো যে ভাইয়া আমি কি সবগুলো মহাদেশ সম্পর্কে তথ্য রাখবো, সবগুলো মহাদেশ সম্পর্কে তথ্য রাখবো? হ্যাঁ, এইখানে আমি তোমাকে কি কি বলবো যে বাংলাদেশকে অবশ্যই গুরুত্ব দিবা, ভারত আমেরিকা এই দুইটাকে তারপরে গুরুত্ব দিবা। আচ্ছা, এরপর হচ্ছে কি করবা, তুমি হচ্ছে এই মহাদেশের প্রেক্ষিতে আসলে এশিয়া মহাদেশে যেহেতু আমরা বসবাস করি এটাকে বেশি গুরুত্ব দিবা, আর বাদ বাকি সব অন্যগুলো মহাদেশ সম্পর্কে একেবারে একটা রিভিউ দিয়ে রাখবা, যাতে কোনো প্রশ্ন আসলে তুমি উত্তর করতে পারো। আচ্ছা, তোমার বড় হাতিয়ার হচ্ছে এই ম্যাপ, এই ম্যাপটা হচ্ছে তোমার বড় হাতিয়ার, এটা মাথায় রাখো। আচ্ছা, আরেকটা প্রশ্ন অনেকবার আসে, সেটা হচ্ছে বাংলাদেশের প্রশাসনিক অঞ্চল। এই বাংলাদেশের প্রশাসনিক অঞ্চলটা অনেকবার আসছে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা যে 8 ভাগে ভাগ করি সেই ভাগগুলো দেখাবা। তো এখানে মোটামুটি এগুলো কিন্তু খুবই ফ্লেক্সিবল একটা জায়গা, তাই না? তাহলে আমরা দুই রকমের বিষয় পাইলাম, মানব ভূগোলের বিষয়বস্তু এবং গুরুত্ব, আর একটা হচ্ছে বিশ্বের বিভিন্ন রাজনৈতিক অঞ্চল এবং প্রত্যেকটা রাজনৈতিক অঞ্চল সম্পর্কে আমরা যে কয়টা উল্লেখ করলাম আর কি, সেগুলো সম্পর্কে মোটামুটি ভালো একটা তথ্য প্রয়োজন। আচ্ছা, আর বাংলাদেশের প্রশাসনিক অঞ্চল, এখন যখন তুমি ম্যাপ দিবা, আমি বারবার একটা কথা বলতেছি ভয় কাটানোর জন্য এবং সত্য কথা এটা, যখন তুমি ম্যাপ দিবা না তখন তোমার লেখার জায়গা এমনি তোমার বেশি একটা নাই, অর্থাৎ তোমাকে বেশি লিখতে হচ্ছে না। আচ্ছা, সুতরাং ম্যাপ তোমাকে অনেকটা হেল্প করবে, হ্যাঁ, এই জন্য ম্যাপটা শিখে নেবা। আচ্ছা, দ্বিতীয় অধ্যায়ের যদি কথা যদি বলি, দ্বিতীয় অধ্যায় অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেখান থেকে প্রথম অধ্যায় থেকে অবশ্যই একটা কোশ্চেন থাকবে। দ্বিতীয় অধ্যায় 100% না 200% যে একটা প্রশ্ন থাকবে এমন একটা অধ্যায়, অর্থাৎ এটা অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এখন দ্বিতীয় অধ্যায় 3 রকমের প্রশ্ন আসে। ক টাইপ প্রশ্নে তুমি দেখতে পাবা যে জনসংখ্যার জনমিতিক উপাদান নির্ণয় করা, অর্থাৎ কিছু ম্যাথ দিবে, হ্যাঁ, এই ম্যাথগুলা একেবারে ইজি, তুমি হচ্ছে কয়েকটা মাত্র 4 থেকে 5টা সূত্র আছে ছোট ছোট, সেগুলো পড়লে তোমার এই ম্যাথটা কভার হয়ে যাবে এবং ফুল মার্ক পাবা তুমি এখানে। আরেকটা আছে যে মাইগ্রেশন করি আমরা এক জায়গায়, এই কারণ কি, এক জায়গা থেকে আরেক দেশে যাই আমরা, কারণ কি, এর ধরন কি, এই প্রকারগুলা কি কি, মূলত ধরনই আর কি প্রকার। ওকে, আচ্ছা, কারণ এবং ধরনের কথা তুমি বলতে পারো, হ্যাঁ, বা প্রকার না, ধরো এর প্রভাব কি, যেমন মাইগ্রেশনের ফলে আমরা কি আমাদের দেশ থেকে যে সৌদিতে যে অনেক প্রবাসী গিয়ে কাজ করে, আমাদের দেশের নাগরিক গিয়ে কাজ করে, আমাদের এর ফলে কি হয়, আমাদের দেশের যে অর্থনৈতিক চাকা সেটা কিন্তু সচল থাকে রেমিটেন্স পাঠানোর কারণে, তাই না? আমরা দেখেছি জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় রেমিটেন্স বন্ধ হয়ে যাওয়ার কারণে দেশ কিন্তু অচল হয়ে গিয়েছিল। আচ্ছা, তাহলে দেখো এই বিষয়টা তুমি এখান থেকে এই অভিগমনের টপিকটা খুবই ইজি। আরেকটা বিষয়, যখন কিছু নিয়ে লিখতে যাবা তখন যেমন অভিগমন, যারা ভালো স্টুডেন্ট আছে, হ্যাঁ, তারা কি করবা যে অভিগমনের একটা সংজ্ঞা দাও, ছোট্ট একটা সংজ্ঞা দাও, কোটেশনালা, ছোট্ট একটা, দেখো কত ছোট সংজ্ঞা আছে, সেই সংজ্ঞাটা তুমি ব্যবহার করো এবং সোর্সটা দাও যে হ্যাঁ এটা ওয়ার্ল্ড ব্যাংকের সংজ্ঞা, এরকম একটা সোর্স দাও। যখন তুমি এই কাজটা করবা তখন কিন্তু তুমি টিচারের চোখে একেবারে ফুটে যাবা আর কি। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে কি, তুমি যদি এইটা না পারো, যারা হচ্ছে যারা নিজেকে দুর্বল স্টুডেন্ট মনে করো তাদেরকে কিন্তু আমি অনেক ট্রিক্স দেখাইলাম। পয়েন্ট আকারে লিখতে পারো, তুমি হচ্ছে বিভিন্নভাবে ফুটাই তুলতে পারো সেটাকে, ডিরেক্ট হচ্ছে ঢালাও না লিখে, হ্যাঁ। আচ্ছা, এই আর কি, তাহলে এই হচ্ছে আমাদের 2টা পয়েন্ট গেল। আচ্ছা, খ নম্বরে মানে আরেকটা প্রশ্নের কথা আমরা চলে গেলাম এবার। এই জনমিতিক ট্রানজিশনাল মডেল, এখানে একটা সুন্দর একটা চিত্র আছে, এই চিত্রটা শিখে ফেলবা, খুবই ইজি আর কি, হ্যাঁ। আচ্ছা, জনমিতিক ট্রানজিশন মডেল এটা খুবই গুরুত্বপূর্ণ এবং জনমিতিক ট্রানজিশন মডেলে বাংলাদেশ, আচ্ছা, এইটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, হ্যাঁ, এটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। অবশ্যই তিনটাই গুরুত্বপূর্ণ, বাট এটা একটু বেশি গুরুত্বপূর্ণ। নেক্সট, ঘনত্বের ভিত্তিতে বাংলাদেশের জনসংখ্যার বন্টন ও কারণ, অর্থাৎ বাংলাদেশে কেন ঢাকাতে বেশি ঘনত্ব, মানে ঢাকাতে কেন বেশি, ঢাকা শহর কেন বেশি জনসংখ্যায় মানে একেবারে জনাকীর্ণ কেন, এর কারণটা কি? কারণ এখানে সুযোগ সুবিধা বেশি, এখানে সবকিছু সুযোগ সুবিধা বেশি, যেমন হচ্ছে এখানের আবহাওয়া ভালো, এখানে হচ্ছে আমরা অর্থনৈতিক কর্মকাণ্ড অর্থাৎ আমরা চাকরি পাই। এই যে দেখো যে কোথাও জনসংখ্যা ঘনত্ব বেড়ে যাওয়ার কারণগুলা কি কি বা নিয়ামকগুলা কি কি, সেই নিয়ামকগুলা জানলে কিন্তু তুমি অ্যান্সার করে দিতে পারতেছো। আচ্ছা, এখানে প্রশ্নটা কেমনে আসে একটা আমি তোমাকে বলি। এখানে প্রশ্ন আসবে, মনে করো বাংলাদেশের মানচিত্র দিল, বাংলাদেশের মানচিত্র দিয়ে বললো কি এই যে চট্টগ্রাম অঞ্চল বা পাহাড়ি অঞ্চল, এইখানে জনসংখ্যার ঘনত্ব কেমন আর ঢাকাতে জনসংখ্যার ঘনত্ব কেমন, তখন তুমি উত্তর করবা যে এইখানের জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি, এখানে জনসংখ্যার ঘনত্ব অনেক কম। এই অনেক বেশি এবং অনেক কম হওয়ার কারণটা কি, কারণটা তুমি বর্ণনা করবা, অর্থাৎ তোমার কাছে এইটাই তোমার কাছে বর্ণনা চাই আর কি, ঠিক আছে। আর তখন কারণ কি, যে এখানে পাহাড়ি অঞ্চল, দুর্গম পথ, সেখানে তেমন ভালো ফল সবজি হয় না, সেখানে যোগাযোগ ব্যবস্থা ভালো না, পথঘাট ভালো না,
চাকরির সুযোগ নাই। এই দেখো এখানে বিপরীতক্রমে এখানে এগুলো আছে। এই প্রশ্নটা তোমার কাছে চাবে, হ্যাঁ, এইটা হচ্ছে একটা প্রশ্ন ঘনত্বের খাতিরে। আরেকটা প্রশ্ন দেখো, বাংলাদেশের জনসংখ্যা দ্রুত বৃদ্ধির কারণে এই এই যে জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে এর ফলে প্রভাব কি? দুই প্রকারের প্রভাব আছে। একটা প্রভাব হচ্ছে, আমি দুই প্রকারের প্রভাবটাই তোমাকে বলি। একটা হচ্ছে ক্ষতিকর প্রভাব, তুমি অনেকগুলো ক্ষতিকর প্রভাব দেখাইতে পারো জনসংখ্যা বেড়ে গেলে এই জিনিসগুলো হয়। ভালো একটা দিক আছে কি, যে জনসংখ্যা যখন বৃদ্ধি পায় এবং কোনো একটা জনসংখ্যার কর্মক্ষম মানুষ যদি বৃদ্ধি পায়, আমরা তো 3 রকমের মানুষ জানি, তাই না? জনমিতিক এই যে ট্রানজিশন মডেলে আমরা দেখে আসছি 3 রকমের ট্রানজিশনাল মডেলের আগে আমরা দেখব যে জনসংখ্যার জনমিতিক উপাদানে আমরা সেখানে কিন্তু দেখে আসছি যে আমরা 3 রকমের জনসংখ্যা দেখতে পাবো। শিশুরা, একটা হচ্ছে কর্মক্ষম ব্যক্তিরা, এটা হচ্ছে বৃদ্ধরা। এই সংখ্যাটা যদি বেশি হয়, কোন জনসংখ্যার এই সংখ্যাটা বেশি হয়, তাহলে কিন্তু সেই জনসংখ্যাটা প্রভাব কিন্তু পজিটিভ, সেটা কিন্তু নেগেটিভ প্রভাব না। হ্যাঁ, তাহলে এটা তোমরা দেখাইতে পারো। আচ্ছা, তাহলে ওভারঅল তোমাকে আমি বললাম এটা আরেকটা প্রশ্ন। এই 3টা প্রশ্ন পড়লে, 3টা প্রশ্ন সহজ এবং খুবই মজার প্রশ্ন। এই প্রশ্নটা পড়লে এবং এই প্রশ্নটা পড়লে তোমাদের উত্তর করতে পারবা। তাহলে যারা দুর্বল স্টুডেন্ট আছো, প্রথম এবং দ্বিতীয় দুইটা অধ্যায়ের থেকে প্রশ্ন উত্তর করবা, ঠিক আছে? আচ্ছা, তৃতীয় অধ্যায় চলে যাই, চলো। তৃতীয় অধ্যায় প্রশ্নটা কেমনে আসে? ভৌগোলিক পরিবেশ ও বসতির ভিন্নতা, বাংলাদেশের গ্রামীণ বসতির বৈশিষ্ট্য ও শ্রেণীবিভাগ। আচ্ছা, তাহলে এখানে দেখো একটা টাইপে কি আসলো, ভৌগোলিক পরিবেশ ও বসতির ভিন্নতা। মূলত এখানে প্রশ্নটা তোমাকে জানতে চাই তোমার কাছে যে ভৌগোলিক ভিন্নতার কারণে বসতিরও ভিন্নতা হয়ে যায়, এই বিষয়টা ব্যাখ্যা করো আর কি। অর্থাৎ এই যে আমরা 2 রকমের বসতি দেখতে পাই, একটা হচ্ছে নগরের বসতি আর কি, একটা হচ্ছে গ্রামীণ বসতি। এই নগর এবং গ্রামীণ বসতি তৈরি হওয়ার পিছনে কোন ফ্যাক্টরগুলো কাজ করে সেগুলো আমাকে বলো, এইটা জানতে চাইছে। তাহলে এইটা নিয়ে তুমি একটা প্রশ্ন রেডি করে ফেলো, তুমি একটা প্রশ্ন পড়ে ফেলো, 2-3 বার পড়লে তোমার কাছে এটা ক্যাপচার হয়ে যাবে। ওকে, মাত্র 10 মিনিটের মামলা। বাংলাদেশের গ্রামীণ বসতির বৈশিষ্ট্য এবং শ্রেণীবিভাগ। আর এখানে স্পেসিফিক ভাবে তোমার কাছে জানতে চাওয়া হয়েছে যে এই যে বাংলাদেশের গ্রামীণ বসতি যেটা আছে, সেই গ্রামীণ বসতির গুলার বৈশিষ্ট্য কি? কাঁচা বাড়ি, কাঁচা রাস্তা, তারপর হচ্ছে একেবারে হচ্ছে খুবই কম সুযোগ সুবিধা যুক্ত একটা এলাকা, এবং যেখানে মানুষ কৃষির উপর নির্ভরশীল, যেখানে তেমন কোনো ফ্যাক্টরি নাই। এই দেখো, এই বিষয়গুলো কিন্তু তুমি ইজিলি বলে দিতে পারতেছো, না পড়লেও কিন্তু তুমি এটা উত্তর করতে পারবা, এমন একটা অধ্যায় এটা। হ্যাঁ, আচ্ছা, তারপর দেখো খ নম্বরে, দেখো খ নম্বরে অর্থাৎ আরেকটা প্রশ্নের দিকে যদি লক্ষ্য করো, বাংলাদেশের নগরায়নের ইতিহাস, বৈশিষ্ট্য এবং প্রকারভেদ। এই যে বাংলাদেশের যে নগরায়ন হইলো, নগর কেন গঠিত হইলো, সেগুলোর ইতিহাস আমাদের কাছে জানতে চাইছে। ছোট্ট করে সেই ইতিহাস এবং সেই বাংলাদেশের নগরের বৈশিষ্ট্যগুলো কি। একটু আগে আমরা কি পড়েছি, বাংলাদেশের গ্রামীণ বসতির বৈশিষ্ট্য কি, নগরের বৈশিষ্ট্য কি। সেখানে ফ্যাক্টরি থাকবে, সেখানে দালান, বড় বড় অট্টালিকা থাকবে, সেখানে অনেক চাকরি থাকবে, অনেক কাজ থাকবে, অনেক দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর কাজগুলা, অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো থাকবে। অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কর্মকাণ্ড কোনগুলা? ফ্যাক্টরি দিয়ে যে পণ্যগুলো আমরা উৎপাদন করি। তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কর্মকাণ্ড কোনগুলা? সেবা ভিত্তিক, আমরা চিকিৎসা দেই থেকে শুরু করে কিন্তু একেবারে আমাদের কোর্ট কাচারি থেকে শুরু করে সবকিছু, তাই না? আচ্ছা, তাহলে এই নগরায়নের কথাটা তুমি এখানে বলতে পারো। আচ্ছা, এবং নগরায়নের প্রকারভেদটা তুমি সংক্ষেপে দেখাইলা। আচ্ছা, আর বাংলাদেশের মানে দেখাইলা না, তুমি এটা কম্প্রিহেন্সিভ রেডি করো। নগর নিয়ে কোনো প্রশ্ন আসলে তোমার এই প্রশ্ন দিলেই এনাফ, এই প্রশ্ন থেকে তুমি উত্তর করতে পারবা। গ্রাম নিয়ে কোনো প্রশ্ন আসলে তুমি এই প্রশ্ন থেকে উত্তর করতে পারবা। এইভাবে নিজেকে রেডি করো, কম্প্রিহেন্সিভ। ওকে, আচ্ছা, লাস্ট, বাংলাদেশের প্রধান নগরসমূহ। আচ্ছা, তাহলে বাংলাদেশের, আমাদের কাছে অনেক সময় জানতে চাইবো যে বাংলাদেশের ওই জায়গায় কেন নগর গড়ে উঠলো, ওই জায়গায় কেন গড়ে উঠলো না, তখন তুমি কিন্তু বলতে পারবা যে এটা হচ্ছে কি, ভৌগোলিক কিছু আসপেক্ট আছে, নিয়ামক আছে। আচ্ছা, তো এখানে বাংলাদেশের প্রধান নগর সমূহ, এখানে হাতে গোনা অত সব নগর নিয়ে পড়ার দরকার নাই। বিশেষ করে যে 8টি নগর আছে, অর্থাৎ 8টা বিভাগীয় শহর আছে, সেই বিভাগীয় শহরের মূল যে কেন্দ্রটা, সেটা নিয়ে তুমি একটু বেশি পড়াশোনা করবা। এই 8টা পড়বা এবং পাশাপাশি বাংলাদেশের মানচিত্রে সেই 8টা দেখাই দিবা যে এই যে ঢাকা, এই যে এটা হচ্ছে মনে করো সাপোজ, এভাবে তুমি দেখাই দিবা এটা হচ্ছে ময়মনসিংহের প্রাণকেন্দ্র বা ময়মনসিংহ যে শহরীয় এলাকা, সেটা এভাবে তুমি হচ্ছে 8টা দেখাই দিবা। এই হচ্ছে তোমার কাজ। ওকে, আমরা নেক্সট প্রশ্নে জাম্প করব। তো তৃতীয় অধ্যায়ও দুর্বলদের জন্য মাস্ট, আমি বলবো আর কি। আচ্ছা, এবার চতুর্থ অধ্যায়ে মুভ করি। চতুর্থ অধ্যায়ে আমরা কি করতে পারি? দেখো এখানে কি আসছে, কৃষিকাজের ভৌগোলিক নিয়ামক। ধান চাষ করতে হলে কেমন জমি লাগে, কেমন আবহাওয়া লাগে, কেমন হচ্ছে পরিবেশ প্রয়োজন, কেমন শ্রমিক প্রয়োজন, এই সবগুলা বিষয়, কেমন অর্থ প্রয়োজন ধানের বীজ কেনার জন্য। দেখো এই যে কি কি প্রয়োজন বা নিয়ামকগুলা কি নিয়ামক বলি আর আমরা এটাকে, হ্যাঁ, নিয়ামক। এই নিয়ামকগুলা কি কি,
এই নিয়ামকগুলা দেখো, প্রত্যেকটা নিয়ামক যেমন হচ্ছে কেমন ভূমি প্রয়োজন, অর্থাৎ কি কি লাগে, ভূমি লাগে, বীজ লাগে, কি কি লাগে, আর শ্রম লাগে, আর কি কি লাগে, দেখো এরকম তুমি প্রায় হচ্ছে 8 থেকে 9টা তুমি হচ্ছে লিখে ফেলতে পারবা। এই জিনিস লাগে। ধানের জন্য কেমন লাগে, গমের জন্য কেমন লাগে, আখের জন্য কেমন লাগে, সবগুলোর জন্য কিন্তু ভিন্ন। তো তুমি কি করবা, তোমার একটা খাতা নিবা, এই ফ্যাক্টরগুলো লিখবা, এই ফ্যাক্টরগুলো পাশাপাশি লিখবা, লেখার পর এই ফ্যাক্টরগুলো আবার এভাবে সাজাইবা। সাজানোর পর তুমি কি করবা, দেখো এই কেমন ভূমি লাগে, ধানের জন্য এক প্রকারের ভূমি লিখলা, এটা এই ভূমির নামটা লিখবা। গমের জন্য কেমন ভূমি, এরকম ভূমি। আখের জন্য কেমন, দোআঁশ ভূমি। চার জন্য কেমন, উঁচু ভূমি, জলাবদ্ধতা হয় না এরকম ভূমি। অর্থাৎ আবার কেমন বীজ লাগে, এইভাবে তুমি কি করবা, এভাবে প্রত্যেকটার এই যে হচ্ছে নিয়ামকগুলো আছে, নিয়মগুলো লিখবা এবং পাশাপাশি এগুলো লিখবা। অর্থাৎ একটা পৃষ্ঠার মধ্যে তুমি এটা নোট করবা। আমার স্টুডেন্ট যারা আছে তাদেরকে কিন্তু এটা আমি দেখাই। আচ্ছা, তখন তাদেরকে আমি এটা বলি যে এটা একটা নোট করে ফেলে একটা ওভারঅল একটা ভিউ হবে। এখান থেকে তুমি যদি 5টা পয়েন্টও লিখতে পারো তাহলে কিন্তু তোমার হয়ে যায়। অর্থাৎ তোমাকে মনে করো লিখতে বললো যে ধান উৎপাদনের নিয়ামকগুলো বর্ণনা করো, তখন কিন্তু এই কয়টা পয়েন্ট, 5 থেকে 7টা পয়েন্টের ভূমি কেমন ভূমি লাগে এটা যদি তোমার জানা থাকে তাহলে ধান নিয়ে কিন্তু বিস্তর লেখালেখি করতে পারবো। আচ্ছা, এরপরের কাজটা কি, এরপরের কাজটা হচ্ছে দেখো আরেকটা প্রশ্ন আমি রেডি করছি, সেটা হচ্ছে দেখো বন্টন, অর্থাৎ এটা গ হইলে এটা ঘ না। আচ্ছা, বন্টন ও অর্থনৈতিক গুরুত্বের কথা যদি বলি, বন্টন থেকে আমরা কি পড়বো, বন্টন বলতে এই ধানটা পৃথিবীর কোন কোন অঞ্চলে হয়। তো ধরো ধান সবচেয়ে বেশি হয় কোন অঞ্চলে, ধান সবচেয়ে বেশি হয় কোন অঞ্চলে, সেই অঞ্চলটার নাম লিখবা। হ্যাঁ, অর্থাৎ প্রধান তিনটা অঞ্চলের নাম তোমাকে জানতে হবে। চীন, ভারত, বাংলাদেশ, এরকম তুমি প্রধান তিনটা অঞ্চলের নাম জানো। গম সবচেয়ে বেশি হয় কোন অঞ্চলে, তারপরে কোন অঞ্চল, তারপরে কোন অঞ্চল, প্রত্যেকটার প্রথম তিনটা। এবং এই প্রথম তিনটা তো জানলা, এবং এটা যখন খাতায় উপস্থাপন করবা তখন কিভাবে উপস্থাপন করবে, একটা ছকের মাধ্যমে ছক লিখবা এবং এই তিনটা এইভাবে লিখবা আর কি, যে গুরুত্বপূর্ণ তিনটা, এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়। প্রথম দেশ এটা, দ্বিতীয় দেশ এটা, তৃতীয় দেশ এটা। ধান উৎপাদনে প্রথম এই দেশ, দ্বিতীয় এই দেশ, তৃতীয় এই দেশ। এই যখন একটা টেবিল দিবা, এক পেজের অর্ধেক তোমার অটোমেটিক কিন্তু কভার হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখানে একটা টেবিল দেওয়া শিখাইলাম তোমাকে, তাই তো। আর অর্থনৈতিক গুরুত্ব কি, অর্থনৈতিক গুরুত্ব হচ্ছে সেটা আমদানি কতটুকু করতে পারতেছে, রপ্তানি কতটুকু করতে পারতেছে, নিজের দেশের চাহিদা পূরণ করতে পারতেছে কিনা, এটাই তো হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব। অর্থাৎ ওই ফসলের অর্থনৈতিক, ওই ফসল আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা আর কি না। আচ্ছা, তাহলে এটা কিন্তু নিজেরা একবার পড়লেই নিজেরাই ব্যাখ্যা করতে পারবা। শুধু মনে রাখার বিষয়টা হচ্ছে কি, এই টেবিলটা, এই টেবিল, আর এইখানে আমি তোমাদেরকে একটা টেবিল করতে বলছি, সেই টেবিলটা। তাহলে এই চতুর্থ অধ্যায় থেকে একটা প্রশ্ন পড়লে তোমার হচ্ছে উত্তর করতে তোমার জন্য ইজি হবে। একটা প্রশ্ন থেকে তোমার কমন আসবে। এইটা হচ্ছে কম্প্রিহেন্সিভ পড়ার একটা টেকনিক আর কি। হ্যাঁ, আচ্ছা, নেক্সট পঞ্চম অধ্যায়ের কথা যদি বলি, তো আমরা পিছনে আমরা পিছনে যা যা কিছু আলোচনা করেছি, সেগুলা দুর্বল স্টুডেন্ট আমার মতো যারা আর কি, তাদের জন্য অবশ্যই প্রয়োজন। হ্যাঁ, চতুর্থ অধ্যায় পর্যন্ত, অর্থাৎ এই 4টা অধ্যায় পড়লে 4টা প্রশ্ন কমন। আচ্ছা, এখন মনে করো প্রশ্ন আসলো, পৃথিবীর, যখন তুমি জানবা যে গম উৎপাদন কোথায় বেশি হয়, তুমি জানো গম হচ্ছে, এই গম উৎপাদন হয় হচ্ছে ইউরোপের দিকে, গম উৎপাদন বেশি হয়, তুমি জানো, ঠিক আছে। কিভাবে তুমি জানো, এই যে তুমি এখানে পড়েছো, ভৌগোলিক বৈশিষ্ট্য পড়েছো, তারপরে তারপরে বন্টন পড়েছো, বন্টনের দিকে তুমি দেখতে পাবা যে গম কোথায় বেশি উৎপাদন হয়। তখন যখন তোমাকে পৃথিবীর একটা মানচিত্র এঁকে বলবে, মনে করো এইটা হচ্ছে ইউরোপীয় অঞ্চল, হ্যাঁ, তোমাকে বলবে স্টার দিয়ে যে এই অঞ্চলে কোন শস্য বেশি উৎপাদিত হয়, তখন বা এই অঞ্চলের মানুষ সবচেয়ে বেশি কোন শস্যটা ভোগ করে, তখন বলবো তুমি, ও গম নিয়ে বলতেছে আমাকে। আচ্ছা, ঠিক আছে, তাহলে গম। গম নিয়ে যখন তুমি ধরতে পারবা, তুমি গম নিয়ে যা যা কিছু টেবিল করছো পড়ছো সেগুলো কিন্তু লিখে দিতে পারবা ইজিলি, তাই না। আচ্ছা, তাহলে আমরা নেক্সট অধ্যায় মুভ করি, পঞ্চম অধ্যায়। তো এই জন্যই আমি সবসময় বলি ভয় পাওয়া যাবে না, তবে ভয় না পেয়ে এই যে প্রথম সারির যে দেশগুলো আছে, এই দেশগুলো সম্পর্কে তোমাকে একটু জানতে হবে। এই দেশগুলো তোমার সম্পর্কে তোমাকে জানতে হবে। কেমন জানতে হবে, বারবার আমাকে মানচিত্র আঁকতে হয়, এটা তোমাদের অনেকের কাছে বিরক্তির একটা বিষয় হইতে পারে, বাট আমাকে তো দেখাইতে হবে। আচ্ছা, যেটা আমি বলতেছিলাম, মনে করো, আচ্ছা যেটা বলতেছিলাম যে এই মানচিত্রটা কেন গুরুত্বপূর্ণ। মানচিত্রটা, এই যে একটু আগে তোমরা কি পড়ে আসলা, একটু আগে পড়ে আসলা যে পৃথিবীর কোথায় কোথায় কি কি উৎপাদন হয়, বেশি উৎপাদন হয়।
আচ্ছা, ধানের জন্য কোনটা ভালো, গমের জন্য কোনটা ভালো, এটা আমাদের জানা লাগে। চার জন্য কোনটা ভালো? চার আদি ভূমি বলা হয় চীনকে। এখন তোমাকে বললো যে এই অঞ্চলে কোন ফসলটা বেশি উৎপাদন হয়, তুমি জানলাই না যে এই অঞ্চলে হচ্ছে এই অঞ্চলটা হচ্ছে চীনের, বা এই দেশ, এটা হচ্ছে চীন, এই দেশটা হচ্ছে চীন। এটা যদি তুমি না জানো, অর্থাৎ চীনে সবচেয়ে বেশি উৎপাদন হয় চা, এই ফসলটা সবচেয়ে বেশি উৎপাদন হয় ধান, আচ্ছা দুইটাই। আচ্ছা, তাহলে চীনে সবচেয়ে বেশি এটা উৎপাদন হয়, আর চীন এখানে অবস্থিত, এটা যদি না জানো তাহলে হবে না। তাহলে কয়েকটা দেশ সম্পর্কে জানতে হবে। তাহলে আমি এখানে একটু বলে দিচ্ছি। এইটা হচ্ছে অস্ট্রেলিয়া, হ্যাঁ, লিখে রাখতে পারো। এটা চীন, যারা না জানো এটা রাশিয়া, এটা ভারত, আর এইটা পাশে আমরা তাহলে বাংলাদেশ। হ্যাঁ, আচ্ছা, এই কয়েকটা জানতে হয়। আর এইখানে আমরা ওই যে ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ হইলো না, ইউক্রেন অর্থাৎ পৃথিবীর হচ্ছে রুটির ঝুড়ি বলা হয় এটাকে, হ্যাঁ। তো এই অঞ্চলে অনেক গম উৎপাদন হয়। আচ্ছা, এভাবে তুমি যখন পড়বা তখন ওই কোন দেশ কোথায়, এই জায়গায় গম উৎপাদন বেশি হয়, এই জায়গায় ধান চা উৎপাদন বেশি হচ্ছে, এই কথাটা তোমাকে জানতে হবে। কোথায় থেকে জানবা? ওই যে 1 2 3 ক্যাটাগরির, প্রথম কে উৎপাদনে, দ্বিতীয় কে উৎপাদনে, তৃতীয় কে উৎপাদনে, সেটা একটু এখানে একটু মিলাই নিবা যে ও যুক্তরাষ্ট্র কি প্রথমে আছে না দ্বিতীয়তে আছে। আর না থাকলে তাকে আমাদের বাদ, তাকে আমার পড়া লাগবে না, ঠিক আছে? অনেকটা এরকম। অর্থাৎ 1 2 3 থেকে তোমার প্রশ্নে আসবে। আচ্ছা, এরপরে আমরা কোথায় চলে যাব? পঞ্চম অধ্যায়ে, এখানে খনিজ নিয়ে কথা বলবো। আচ্ছা, তো এখানে খনিজটির উৎপাদন বর্ণনা করো। এই এই দেখো, এখানে এই বিষয়টা তোমার কাছে বেশি নাড়া দিবে আর কি বিষয়টা। যেমন আকরিক লৌহ, গ্রাফাইট, তেল, গ্যাস, কয়লা, এই কয়েকটা প্রকার আমরা পাবো। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আকরিক লৌহ, যদি প্রশ্ন আসে এখান থেকে আসবে, আর আসবে তেল আর গ্যাস থেকে। এই তিনটা পড়লে হয়ে যায়, তবে আমরা সবগুলাই পড়বো, আমাদের সবগুলাই প্রয়োজন। হ্যাঁ, আচ্ছা, আমাদের সবগুলো পড়বো, টেকনিক্যালি পড়বো, যাতে আমরা ইজিলি এটা কভার করতে পারি। কিভাবে? আচ্ছা, এখানে আমাদেরকে কি প্রশ্নটা করা হয়েছে যে খনিজটির উৎপাদন বর্ণনা করো। খনিজটির উৎপাদন বর্ণনা করো, কত মেট্রিক টন উৎপাদন করে তা বর্ণনা করতে বলে নাই, কে বেশি উৎপাদন করে, কে কম উৎপাদন করে, এই কথা আমাদেরকে বলতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখন বিষয়টা হইলো, তো তোমাকে কি করতে হবে? ওই যে টেবিলটা রেডি করে ফেলতে হবে। টেবিল প্রত্যেকটা বইয়ে আছে। আকরিক লৌহ উৎপাদনের শীর্ষ দেশকে অস্ট্রেলিয়া, তারপরে কে? ব্রাজিল। এই যে তিনটা দেশ তোমার নাম মুখস্থ করে ফেলতে হবে। গ্রাফাইট উৎপাদনের প্রধান কে? তেল উৎপাদনের শীর্ষে কে? যুক্তরাষ্ট্র। তারপরে কে? মধ্যপ্রাচ্য। এই যে তিনটা দেশ। তারপরে কে? তারপরে দেখলে তুমি রাশিয়া, অর্থাৎ বা ইরান। এই দেখো, এই যে তিনটা বা চারটা দেশের যে তালিকা, এটা তোমাকে মাথায় রাখা লাগবে। সেম গ্যাস উৎপাদনের ক্ষেত্রে এবং হচ্ছে কয়লার ক্ষেত্রে। আচ্ছা, এইটা একটা প্রশ্নটা আসে কিভাবে? তুমি কি রেডি করবা সেটা আমি তোমাকে বললাম। এখানে একটা টেবিল রেডি করবা, এবং ওই টেবিলে প্রথম যে তিনটা দেশ থাকবে, ওই তিনটা দেশ সম্পর্কে 1 লাইন 2 লাইন যেন লিখতে পারো, এমন করে রেডি করে ফেলবা। অর্থাৎ ওই দুইটা তিনটা দেশ সম্পর্কে একবার একটা রিডিং দিবা আর কি। হ্যাঁ, এইটাই হচ্ছে তোমার একটা কাজ। এখন প্রশ্ন কিভাবে আসতে পারে? ধরো প্রশ্ন আসলো, এটা হচ্ছে মধ্যপ্রাচ্যের অঞ্চল। হ্যাঁ, তোমাকে মধ্যপ্রাচ্য চিনতে হবে। এটা মধ্যপ্রাচ্যের অঞ্চল। এই অঞ্চলে মনে করো তোমাকে বললো এটা বললো যে ক অঞ্চলে একটা খনিজ পাওয়া যায়, খনিজ সম্পদ পাওয়া যায়, সেটা নিয়ে আলোচনা করো। এবং আবার বললো তোমাকে, মনে করো, এবং খ ক অঞ্চলে একটা পাওয়া যায়, আবার খ অঞ্চলে আরেকটা বেশি পাওয়া যায়। এই দুইটা নিয়ে আলোচনা করো। প্রথমে বললো ক অঞ্চলে পাওয়া যায়। ক অঞ্চলে কি পাওয়া যায় বেশি বলো তো? ক অঞ্চলে সবচেয়ে বেশি পাওয়া যায় তেল, না? আবার খ অঞ্চলে কি বেশি পাওয়া যায়? খ অঞ্চলে বেশি পাওয়া যায় আকরিক লৌহ। আচ্ছা, ধরো আকরিক লৌহ তুমি এখন জানো না, তোমাকে এটা শিখে ফেলতে হবে কোনটা কোথায় বেশি পাওয়া যায়। এই যে কোনটা শিখতে হবে, এটা কিন্তু আমি বলে দিয়েছি। এবং গুরুত্বপূর্ণ কোনটা, এবার আসবে কোনটা, সেটাও কিন্তু ইনশাল্লাহ আমরা আইডেন্টিফাই করে ফেলেছি। তাহলে তখন তুমি যদি এটা ধরতে না পারো, ক নম্বর জায়গাটা কোথায়, এটা তেল নাকি গ্যাস নাকি কয়লা, এইটা যদি ধরতে না পারো তাহলে তো পারবা না। তাহলে তো তোমার কাছে বিষয়টা কঠিন হয়ে যাবে। ওইটা ধরতে হইলে তোমাকে আকরিক লৌহর যে চারটা, অর্থাৎ পুরো চারটা তোমাকে পড়তে হবে না, প্রথম তিনটা দেশ, তেলের প্রথম তিনটা দেশ, গ্যাসের প্রথম তিনটা দেশ দেখলেই দেখবা ওখান থেকে সব প্রশ্ন আসতেছে, এ বাইরে আসবে না। ওকে, আচ্ছা, তারপর দেখো আন্তর্জাতিক বাণিজ্য অর্থনৈতিক গুরুত্ব। ফলে তো ওই প্রত্যেকটা আকরিক লৌহ বলো, তেলের কথা বলো, গ্যাসের কথা বলো, এগুলা তো হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং এগুলার গুরুত্ব, বাণিজ্যিক যে গুরুত্ব আছে একটা, এটা তো আছে, এবং ব্যবহারিকও একটা গুরুত্ব আছে। তার দুই ধরনের গুরুত্ব, তাই না? এই দুই ধরনের গুরুত্ব তুমি ইজিলি কিন্তু একবার রিডিং দিলে ব্যাখ্যা করতে পারবা। এইটা কিন্তু বুঝা, ওইটা যদি ধরতে পারো তাহলে কিন্তু এইটা কোনো ঘটনা না, এটা ধরাটাই কিন্তু মুশকিলা। এই জন্য এই মুশকিল বিষয়টাকে সমাধান করার জন্য আমি তোমাকে ওই চার্টের পুরো সবগুলা পড়তে বলি নাই, প্রথম তিনটা মাস্ট পড়তে বলছি। যারা ভালো স্টুডেন্ট তারা 5টা পড়তে পারো, বাট 3টা হইলো এনাফ। ওকে, আচ্ছা,
আরেকটা টাইপ প্রশ্ন দেখবো আমরা এবার। এবার হচ্ছে দেখো, এটা হচ্ছে আন্তর্জাতিক খনিজ নিয়ে একটু আলোচনা করো। বাংলাদেশের খনিজ সম্পদ নিয়ে যদি আলোচনা করো, বাংলাদেশের মানচিত্রে কোথায় কোন সম্পদ বেশি হয়? ধরো বাংলাদেশের মানচিত্র দিল, আচ্ছা বাংলাদেশের মানচিত্র দিয়ে তোমাকে বললো যে এই সিলেট অঞ্চলে, অর্থাৎ এটা তো সিলেট অঞ্চল তুমি জানো মনে করো, না জানলে তো কিন্তু হবে না, এটা তোমার জানতে হবে। এই জন্য কিন্তু আমি হোমওয়ার্ক দিয়েছি। এই সিলেট অঞ্চলে কোন খনিজ সম্পদটা বেশি উৎপাদন হয়, এটা আমাকে বলো। সিলেট অঞ্চলে কোন খনিজটা বেশি পাওয়া যায়? অবশ্যই সেখানে সবচেয়ে বেশি পাওয়া যায় গ্যাস। আবার এই অঞ্চলে বড়পুকুরিয়া, অর্থাৎ এই যে রংপুর অঞ্চলে কোন জিনিসটা বেশি পাওয়া যায়? সেখানে সবচেয়ে বেশি কয়লা পাওয়া যায়। আচ্ছা, সেখানে সবচেয়ে বেশি কি পাওয়া যায়? কয়লা পাওয়া যায়। বাংলাদেশে তেল পাওয়া যায় না। আচ্ছা, তাহলে দেখো, যদি এই প্রশ্ন তুমি যদি জানো যে এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এই জায়গায় হচ্ছে কি পাওয়া যায়, এই জায়গায় হচ্ছে গ্যাস পাওয়া যায়, এই জায়গায় এই জায়গায় কয়লা পাওয়া যায়, তখন তুমি দেখাই দিলা এবং লিখে দিলা এটা হচ্ছে কয়লা আর এটা হচ্ছে গ্যাস। তখন তোমার নাম্বার, তোমার খাতা আর তোমার বন্ধুর খাতা এক থাকবে না। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে বাংলাদেশের খনিজগুলা বিশেষ করে কয়লা এবং এই কি বলে এই গ্যাসটা নিয়ে তুমি একটু বেশি দেখবা। অর্থাৎ বাংলাদেশের যতগুলা খনিজ আছে, অনেকগুলা খনিজ আছে, 5-7টা, তবে এই দুইটা বেশি প্রধান আর কি। এই কয়টা খনিজ বাংলাদেশের মানচিত্রে তুমি উপস্থাপন করে দেখাই দিবা। সবগুলো উপস্থাপন না করলেও তুমি 2 থেকে 3টা উপস্থাপন করো। ওকে, আচ্ছা, তবে হচ্ছে লেখার সময় তো সবগুলাই মোটামুটি লিখবা তুমি, না? আচ্ছা, তাহলে বাংলাদেশের খনিজটা গুরুত্বপূর্ণ অনেক। তারপরে দেখো বাংলাদেশ ও ভারতের খনিজ সম্পদ উত্তোলন, ব্যবহার ও সংরক্ষণ। তো এখানে একটা বিষয় হচ্ছে কি, বাংলাদেশ যেভাবে বাংলাদেশের যে খনিজ সম্পদ আছে, ভারতেরও অনেক আছে। তো বাংলাদেশ খনিজ সম্পদ উত্তোলনে অনেকটা ব্যর্থ, কারণ হচ্ছে বাংলাদেশের কাছে তেমন টেকনোলজি নাই, উত্তোলন করে সেগুলোকে সংরক্ষণ করতে পারে না ভালো করে। তো তো এখানে বলা 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 লাগবে কি, যে ভারতের মতো আমাদের হতে হবে, আমাদেরকে দক্ষ হতে হবে, এই হ্যান ত্যান হ্যান ত্যান। ওকে, আচ্ছা, এইটা একটু দেখে নিও। আর পরিবেশ সংরক্ষণ ও খনিজ আহরণ, খনিজ আহরণ করতে গেলে আমরা দেখবো যে পরিবেশের অনেক ক্ষতি হয়, তো সেটা অ্যাভয়েড করে আমাদেরকে খনি উত্তোলন করতে হবে, না? আচ্ছা, এই একটা বিষয় কনসেপ্ট। তাহলে এখানে আমরা 2টা প্রশ্ন পেলাম, এবং 2টা প্রশ্ন কিভাবে আসবে সেটা আমরা, এবং কিভাবে আমরা উত্তর করব, কিভাবে প্রশ্নটা বুঝবো সেটা নিয়ে কিন্তু আলোচনা করলাম। এবার আমরা ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করি। চলো, ষষ্ঠ অধ্যায় কি বললো, যে শিল্প গড়ে ওঠার নিয়ামক সমূহ বন্টন ব্যাখ্যা করো। শিল্প গড়ে ওঠার নিয়ামক কি কি বলো তো? চলো, তোমাকে যদি জিজ্ঞেস করি তুমি কি কি নিয়ামকের কথা বলতে পারো দেখি। শিল্প যদি গড়ে উঠতে হয় শ্রমিক লাগবে। শিল্প গড়ে ওঠার সবচেয়ে প্রধান নিয়ামক হচ্ছে সেখানে কি লাগবে? শ্রমিক লাগবে, তাই তো? প্রথম নিয়ামক, সেখানে মূলধন লাগবে, তাই না? শিল্প গড়ে উঠতে হলে মূলধন লাগবে, কাঁচামাল লাগবে। কাঁচামাল ছাড়া কি শিল্প হবে? কাঁচামাল লাগবে, যন্ত্রপাতি লাগবে। এরকম তুমি হচ্ছে 5-7টা বিষয় তুমি নিজে না পড়লেও লিখতে পারো, আর যদি পড়ো তাহলে সেই লিস্টটা তোমার কাছে একটু বড় হবে। আচ্ছা, এইবার তাহলে তুমি বলতে পারো যে এখন শিল্প গড়ে ওঠার নিয়ামক সমূহ বন্টন করতে, এবং তোমাকে যদি বলে যে তুমি এটা বর্ণনা করো, শিল্প গড়ে ওঠার নিয়ামক সমূহ কি কি, কি কি কারণে আমরা দেখবো যে শিল্প গড়ে উঠছে। আচ্ছা, বাংলাদেশের প্রেক্ষিতে চিন্তা করো, বাংলাদেশের পোশাক শিল্প কেন গড়ে উঠলো? কারণ অনেক শ্রমিক পাওয়া যায় অল্প টাকায়, এবং আমাদের মূলধন, মোটামুটি যে মূলধন আছে সেটা দিয়ে আমরা করতে পারি। আমাদের এখানে কাঁচামাল পাওয়া যায় না, বাট আমরা আমদানি করে সেটা আমরা রিকভার করতে পারি। যন্ত্রপাতি আমরা আমদানি করে সেটা আমরা রিকভার করতে পারি। অর্থাৎ দেখো, বাংলাদেশের পোশাক শিল্প কেন গড়ে উঠলো তুমি এটা দিয়ে ব্যাখ্যা দিতে পারতেছো। এভাবে প্রত্যেকটা ব্যাখ্যা দিতে পারবা। শুধু পোশাক শিল্প না, চামড়া শিল্প থেকে শুরু করে প্রত্যেকটা শিল্প তুমি ব্যাখ্যা দিতে পারবা এই নিয়ামক সমূহ একবার যদি একটু পড়ো টেকনিক্যালি আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে নিয়ামক সমূহ নিয়ে একটু কথা বললাম। এবার দেখো, শিল্পের গুরুত্ব, ব্যবহার ও বিশ্ব বাণিজ্য। এখন তুমি পোশাক শিল্প নিয়ে কথা বলতেছো। পোশাক শিল্পের গুরুত্ব তো জানো তুমি, এবং এটার ব্যবহার, এবং পোশাক শিল্প বিশ্ব বাণিজ্য নিয়ে কথা বলবা যখন তুমি, তখন তোমাকে কয়েকটা শিল্প, গুরুত্বপূর্ণ যে শিল্পগুলো আছে সেগুলো নিয়ে তোমাকে জানতে হবে। যে এই শিল্পটা আমরা এই শিল্পটা কোন দেশে হচ্ছে, এবং কোন দেশ বেশি রপ্তানি করতেছে, কোন দেশ বেশি আমদানি করতেছে। অর্থাৎ এই যে বাণিজ্যের যে ঘটনাটা তোমাকে এটা জানতে হবে। প্রত্যেকটা প্রত্যেকটা বইয়ে কিন্তু এই বিষয়গুলো খুবই স্পষ্টভাবে ব্যাখ্যা করা আছে, তাতে আমরাও কিন্তু এগুলো নিয়ে বিস্তারিতভাবে ব্যাখ্যা করছি। আচ্ছা, তাহলে এখানে একটা বিষয় হচ্ছে, এখানে যদি তুমি কম্প্রিহেনসিভ চিন্তা করো তাহলে কেমন হয়? শিল্প গড়ে ওঠার নিয়ামক, 7 থেকে 8টা নিয়ামক তুমি হচ্ছে মাথায় রাখতে পারো, এটা মুখস্থ করার কিছু নাই। আর ওই শিল্পটার গুরুত্ব কি চাইলেই ব্যাখ্যা করতে পারো তুমি, ওই শিল্পর ব্যবহার কি ব্যাখ্যা করতে পারো।
এখন ওই শিল্পের বিশ্ব বাণিজ্য কেমন, যেমন পোশাক শিল্প, আমরা পোশাক শিল্পের কথা যদি বলি, এই পোশাক শিল্প আমরা কোথায় কোথায় দেই বা আমরা রপ্তানি করি, আমরা রপ্তানিতে পোশাক শিল্পে আমরা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি পোশাক শিল্প রপ্তানি করি ইউএসএ তে, বর্তমানে চীনের চাইতে আমরা আগায় আছি। আচ্ছা, তাহলে এই যে পোশাক শিল্পের রপ্তানিতে যে একটা তালিকা আছে, সেই তালিকা সবগুলো দেশ তোমার লাগবে না, প্রথম 3টা দেশ দেখো। ওকে, এবার দেখো বাংলাদেশের প্রধান প্রধান শিল্প, বাংলাদেশের প্রধান প্রধান যে শিল্পগুলো আছে, চামড়া থেকে শুরু করে, সিমেন্ট থেকে শুরু করে, তারপর হচ্ছে চিনি থেকে শুরু করে, সেই শিল্পগুলো সম্পর্কে জানবা, এটা বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, বাংলাদেশের প্রেক্ষিতে কিন্তু গুরুত্বপূর্ণ বেশি। বাংলাদেশের শিল্পের অর্থনৈতিক গুরুত্ব, সংকট এবং সমাধান, এটাও কম্প্রিহেন্সিভলি পড়বা যাতে তোমার এটা সমাধান করা যায়। তাহলে শিল্প নিয়ে কেমন প্রশ্ন আসতে পারে, ওভারঅল শিল্প নিয়ে কেমন প্রশ্ন আসতে পারে, এটা কিন্তু আমরা এখন বুঝতে পারলাম। আচ্ছা, তারপর চলো আগাই আমরা সামনে। সপ্তম অধ্যায়ে আমাদের হচ্ছে পরিবহন। আচ্ছা, পরিবহনে মোটামুটি পরিবহন বিষয়টাও খুবই ইজি। কেন, এটাও কম্প্রিহেন্সিভলি ক্যাপচার করা যায়। কেমন, যেমন বাংলাদেশের পরিবহন যোগাযোগ ব্যবস্থার ধরন, সুবিধা অসুবিধা। ধরন বলতে দেখো, সড়ক পরিবহন একরকম, আবার নৌ পরিবহন কিন্তু আরেক রকম। তো সড়ক পরিবহনে কিছু সুবিধা আছে, সেই সুবিধাটি কি, সড়ক সড়ক পরিবহনের সুবিধাটা কি আর নৌ পরিবহনের সুবিধাটা কি, এটা তুমি হচ্ছে তোমাকে কম্পেয়ার করতে বলতে পারে। হ্যাঁ, নৌ পরিবহন অনেকটা হচ্ছে কস্ট কম, কিন্তু সড়ক পরিবহন কিন্তু কস্টলি। আচ্ছা, তা এরকম অনেক সুবিধা অসুবিধা পাবা তুমি। তাহলে এখানে তুমি যে কয়টা যোগাযোগ ব্যবস্থা পাবা, রেল থেকে শুরু করে সড়ক, সবগুলার সুবিধা এবং অসুবিধা তোমার কিন্তু জানতে হবে। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই অধ্যায়ের জন্য। এখান থেকে অনেকবার প্রশ্ন আসছে। পরিবহন ব্যবস্থার উপর ভৌগোলিক পরিবেশের প্রভাব কি, যেখানে পাহাড় সেখানে কি ট্রেন নেওয়া গেছে, নেওয়া যায় না, কিন্তু মানে আমরা পারি নাই, যেখানে পাহাড় সেখানে আমরা ট্রেন নিতে পারি নাই। আবার আরেকটা বিষয় হচ্ছে, দেখো তোমরা এই অধ্যায় যখন তোমাদেরকে পড়ানো হয়েছে, তোমরা কিন্তু এটা জানো, বাংলা এই ঢাকা থেকে আমি যদি চট্টগ্রাম যেতে চাই, এটা হচ্ছে চট্টগ্রাম, ঢাকা থেকে আমি চট্টগ্রাম যেতে চাইলে এই দিক থেকে সরাসরি আমি যেতে পারি না, সড়ক পথে যেতে পারি না এদিক থেকে। আচ্ছা, তাই আমাকে কি করতে হয়, সড়ক পথে আমি এদিক থেকে যেতে পারি না, তাই আমাকে ওই উত্তরের যে হচ্ছে রেলপথ সেটা হয়ে তারপর ঘুরে আসতে হয়। তাহলে অনেকটা পথ পাড়ি দিয়ে তারপর আমাকে এখানে আসতে হয়, রেলপথ হয়ে তারপর আসতে হয়, কারণ এখানে একটা নদী আছে, এই নদীর কারণে আমরা আসতে পারি না। তোমরা ভূগোলের স্টুডেন্ট, এটা জানো, তাই তো? আচ্ছা, তাহলে বাংলাদেশের তাহলে এখানে কি পেলাম, বা পরিবহন ব্যবস্থার উপর ভৌগোলিক পরিবেশের প্রভাব, অর্থাৎ ভৌগোলিক পরিবেশ কিন্তু নির্ধারণ করে দেয় যে কোথায় তুমি নৌকা চালাইবা, কোথায় বিমান চালাইবা, কোথায় তুমি ট্রেন চালাবা, কোথায় বাস চালাবা, ঠিক আছে, এই বিষয়টাই আর কি। আচ্ছা, তাহলে এইখান থেকে একটা প্রশ্ন খুবই ইজিলি তুমি অ্যান্সার করতে পারবা। আচ্ছা, তারপর দেখো বাংলাদেশের নৌ ও সমুদ্র বন্দর গড়ে ওঠার অনুকূল পরিবেশ কি কি, এটা একটু দেখবা। এই প্রশ্নটা এটা মোটামুটি গুরুত্বপূর্ণ, তেমন না। বাংলাদেশের উন্নয়নে যোগাযোগ ব্যবস্থার প্রভাব, অবশ্যই একটা দেশের উন্নয়নের পিছনে যদি যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকে, তাহলে কিন্তু সেই দেশটা কিন্তু উন্নয়ন করতে পারে না। এই যে দেখো, ইরানকে দুর্বল করে দিয়েছে তার দেশের যে হচ্ছে যোগাযোগ ব্যবস্থা, সেটাকে ধ্বংস করে দিয়ে বিভিন্ন ব্রিজগুলা কিন্তু একেবারে ধুলোয় মিশে করে দিয়েছে একবারে। আচ্ছা, অষ্টম অধ্যায়ের কথা যদি একটু চিন্তা করো, বাংলাদেশের সাথে প্রধান কয়েকটি দেশের বাণিজ্য সম্পর্ক আর বাংলাদেশের বাণিজ্যের প্রকৃতি, এখানে মূলত বাণিজ্য নিয়ে কথা বলবে। হ্যাঁ, আর এই প্রশ্নটাই কিন্তু তোমার বেলাও আসতে পারে। মানে আমি এখানে যে ক্যাটাগরির প্রশ্ন দেখাইলাম, কম্প্রিহেন্সিভলি পড়লে এর বাইরে কিন্তু আসবে না। বাংলাদেশের সাথে প্রধান কয়েকটি দেশের বাণিজ্যিক সম্পর্ক, তো বাংলাদেশের সাথে কার কার বাণিজ্যিক সম্পর্ক আছে, চীনের বাণিজ্যিক সম্পর্ক আছে, যুক্তরাষ্ট্রের আছে, হাতে গোনা মাত্র 4 থেকে 5টা দেশের বাণিজ্যিক সম্পর্ক আছে, তাই এটা একটু দেখতে হবে। দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশের বাণিজ্যের প্রকৃতিটা কি, বাংলাদেশের বাণিজ্যের প্রকৃতিটা বেশি আমদানি করি আমরা, আমদানি বেশি করি আমরা, রপ্তানি কম করি, তাহলে এই বিষয়টা আর কি। আবার আমাদের হচ্ছে বৈদেশিক আমাদের কি আছে, রেমিটেন্স যোদ্ধারা আছে, তো এই বিষয়গুলো আমরা এখানে বলবো। হ্যাঁ, তাহলে কম্প্রিহেন্সিভলি এটা পড়লে এটা হুবহু চলে আসতে পারে, চলে আসবে ইনশাল্লাহ। আর জনশক্তি রপ্তানির ফলে আরেকটা প্রশ্ন দেখো, বাংলাদেশের অর্থনৈতিক প্রভাব, অর্থাৎ জনশক্তি রপ্তানি করি আমরা, আমরা যখন বাহিরে পাঠাই, লোক পাঠাই, তারা যখন রেমিটেন্স পাঠায়, এটা আমাদের জন্য কি খুব ভালো একটা অর্থনৈতিক গড়ে তোলে, তাই তো? আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশের বাণিজ্যের সুবিধা অসুবিধা কি, এটা এটা একটা প্রশ্ন। আর বাংলাদেশের রপ্তানিযোগ্য পণ্যের উৎপাদন বৃদ্ধির গুরুত্ব ব্যাখ্যা করো, অর্থাৎ আমরা আমদানি বেশি করি, কিন্তু আমদানি বেশি করলে বাণিজ্য ঘাটতি দেখা দিতে পারে, আমদানি এবং রপ্তানির মধ্যে একটা ব্যালেন্স থাকা লাগবে, সেটা না, সেটার কথা বলছে আর কি, যে আমাদের যেহেতু আমদানি বেশি হয়, রপ্তানিকে বৃদ্ধি করতে হবে, রপ্তানি বৃদ্ধিতে গুরুত্ব আরোপ করতে হবে। তাহলে আমি কিন্তু তোমাকে আমি তোমাকে প্রশ্নের উত্তর বুঝাচ্ছি না, বাট হচ্ছে প্রশ্নটা আসলে কিভাবে হ্যান্ডেল করবা সেটা দেখাচ্ছি। তো এইটা এমন একটা প্রশ্ন, এই প্রশ্ন তোমাকে জানতে হয় না যে পৃথিবীর কোন দেশ কোথায় অবস্থিত, এটা এমন একটা প্রশ্ন। আচ্ছা, সুতরাং
এইটা তুমি মানচিত্র ছাড়া কভার করতে পারো। যে অনেক সময় প্রশ্ন দেখলে তুমি বুঝতে পারো না যে ওই জায়গায়, পৃথিবীর ওই জায়গায় কোন খনিজ সম্পদটা আছে, পৃথিবীর ওই জায়গায় এটা কোন শিল্প গড়ে উঠছে। যখন তুমি এটা বুঝতে পারো না, ওই প্রশ্নটা নিয়ে কিন্তু তুমি তখন উত্তর করতে পারো না। ওটা উত্তর করাটা কিন্তু টোটালি রিস্কি একবারে, তাই না? আচ্ছা, আমাদের সর্বশেষ অধ্যায়, একেবারে ইজি অধ্যায়, বাংলাদেশের দূষণের ধরনগুলা। বায়ু দূষণ, শব্দ দূষণ, কয়েক প্রকারের দূষণ আছে, না পড়লেও যে কেউ উত্তর করতে পারে এগুলা। আচ্ছা, এবং এটার প্রভাব কি এবং প্রতিকার কি, এটা যে কেউ উত্তর করতে পারে। এবং প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলার একটা মডেল আছে, এইটা না পড়লে উত্তর করতে পারবা না। সুতরাং তোমাকে নবম অধ্যায় থেকে প্রশ্ন উত্তর করতে পারতে হইলে এই মডেলটা পড়তে হবে। ছোট্ট একটা মডেল, 1 পৃষ্ঠার পড়াশোনা। 1 পৃষ্ঠা পড়লে নবম অধ্যায় ক্লিয়ার। 1 পৃষ্ঠা পড়লে নবম অধ্যায় ক্লিয়ার, মানে নবম অধ্যায়ের সৃজনশীল ক্লিয়ার। আলোচনা শেষ আমাদের। হ্যাঁ, তো ওভারঅল যে বিষয়টা বলবো, ওভারঅল ভালো স্টুডেন্ট যারা আছো তারা এতটুকু চেক করবা যে তুমি যা পড়ছো এখানে এগুলো আছে কিনা। আচ্ছা, আর আমি আশা করবো ভালো স্টুডেন্টদের সেগুলো আছে, কারণ বুট কোশ্চেন অ্যানালাইসিস করে এগুলো করা, এবং এগুলো ইনশাল্লাহ চলে আসবে। আচ্ছা, দুর্বল স্টুডেন্টরা যেটা করবা, যারা এতকাল পড়ো নাই এখন পড়তে আসছো, তারা এখন যেটা করবা, এইখান থেকে 6টা অধ্যায় পুট করবা, অর্থাৎ 6টা অধ্যায় নিজের মধ্যে নিয়ে নিবা। 6টা অধ্যায় নিয়ে কম্প্রিহেন্সিভ ওয়েতে তুমি পড়বা, এবং যে প্রশ্নে আসুক তুমি উত্তর করতে পারবা, এমন একটা কনফিডেন্স তৈরি করো। এখানে কঠিন কিছু নাই, আমি তোমাকে দেখাই দিছি। যেমন এই দেখো, এটা রিক্স নাই, রিক্সলেস, অর্থাৎ এটা পড়লে কিন্তু কোনো ঝুঁকি নাই তোমার। এই অধ্যায়টা পড়লে কোনো ঝুঁকি নাই, এই অধ্যায় থেকে তুমি উত্তর করতে পারবা। এই অধ্যায় মানে হচ্ছে অনেক বোঝার কিছু নাই। তো এমন যে অধ্যায়গুলো, প্রথম অধ্যায় অনেক বোঝার কিছু নাই, এমন যে অধ্যায়গুলো আছে এগুলো হ্যান্ডেল করো, তাহলে তোমার হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে আজকে আমরা 2টা পত্রের কিন্তু হচ্ছে আমাদের যে সাজেশন সেটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এখন সর্বশেষ যে কথাটা বলবো সেটা হচ্ছে, ভূগোলে যদি একটু পড়াশোনা করো, আমি যে সাজেশনটা দিলাম একটু পড়াশোনা করো, তাহলে তোমার A+ আসবে মাস্ট। আর যেটা অন্য কোনো সাবজেক্টে আসবে কি আসবে না আমি জানি না, তবে ভূগোলে আসবে। এটা এমন একটা সাবজেক্ট, রাকিব স্যার সবসময় আমাদেরকে এই কথাটা বলতেন। আচ্ছা, তো এইটা আমাদেরকে করতে হবে অবশ্যই। আর আরেকটা বিষয় হচ্ছে মানচিত্র, ম্যাপ, এগুলো আমরা বেশি ব্যবহার করার চেষ্টা করব। যেখানে খাটে না সেখানেও খাটানোর একটা চেষ্টা করব। আচ্ছা, যেহেতু ভূগোলে লেখার একটু সময় বেশি পাওয়া যায়, সুতরাং সেখানে আমরা মানচিত্রগুলো দিলেও আমাদের কিন্তু সময় কম, সময় আমাদের কিন্তু সময় ম্যানেজমেন্ট হবে সঠিকভাবে, আমাদের ভুল হবে না, তাই তো? আচ্ছা, তো আজকে আমরা এখানে শেষ করব। যেটা আমি বলতে চাইলাম ভুলে গেছি, A+ মানে হচ্ছে জিপিএ 5 আর জিপিএ 4 আলটিমেটলি ম্যাটার না। আমি এই পর্যায়ে এসে আমি এটা উপলব্ধি করতে পারি। জিপিএ 5 পাওয়া যে কথা, জিপিএ 4 পাওয়া প্রায় একই কথা। আচ্ছা, এখন এই কথাটা আমি কেন বললাম? কারণ এটা আলটিমেটলি তোমার জীবনে এত ম্যাটার করে না। বাট ম্যাটার করে কোনটা? ম্যাটার করে তোমাকে এই এক্সামটা সুন্দরভাবে পাড়ি দিতে হবে। অনেক ভালো স্টুডেন্ট আছে ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের সাথে পড়াশোনা করছে। অনেক ভালো, আমাদের আ আমার চেনা একজন আছে, অনেক ভালো স্টুডেন্ট। বাট হালকা একটু ভুলের কারণে, একটু তার হচ্ছে রোল এদিক ওদিক হয়ে যাওয়ার কারণে সে তার হচ্ছে ওটাকে ওই পরীক্ষা কিন্তু তার বাদ হয়ে গেছে। সুতরাং এই দিকে খুবই তোমাদেরকে সচেতন থাকতে হবে। শুধু পড়ে একবারে ফাটাই ফেললাম সেদিকে হইলে হবে না। আচ্ছা, তাহলে কি করতে হবে? সে এখন ইউনিভার্সিটির টিচার, যাই হোক, তারপর আমি তোমাকে বিষয়টা স্মরণ করিয়ে দিলাম। এটা কিন্তু তোমারও হইতে পারে, আমারও হইতে পারে। এখান থেকে এই প্যানিকে যেন এটা না হয়। হ্যাঁ, এই প্যানিকে যেন এটা না হয়, তোমাকে স্মরণ রাখতে হবে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এটা সুন্দরভাবে লিখে, এবং তারপর তুমি হচ্ছে তোমার এই পয়েন্টে জাম্প করবা। আচ্ছা, আর আপাতত তোমাদেরকে আমি কিছু হোমওয়ার্ক দিলাম, সেটা সলভ করো। সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।